আজকে না তোর ভার্সিটিতে প্রথম ক্লাস, উঠস তাড়াতাড়ি, না হলে যে আজকে লেট হয়ে যাবে। আম্মু, তুমি আরো আগে ডাক দিবা না? কত লেট হয়ে গেল। যা, বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আয়, আমি নিচে খাবার রেডি করে গিয়ে। ওকে আম্মু। চলুন ফ্রেশ হতে হতে এখন আপনাদের পরিচয়টা বলি। রুহির বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, আর তাই দুষ্টু অনেক। আর এতক্ষণ ভার্সিটির যে কথা হচ্ছিল আসলে সে সেখানে পড়ে না, চাকরি করবে, তাই আজ থেকেই জয়েন করবে। বাকি কথা পরে জেনে নিন। অনেক লেট হয়ে গেল আম্মু, নাস্তা দাও তাড়াতাড়ি, আমি বের হবো এখনই। রুহি তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে যাচ্ছে। আজকে সে গাড়ি নিবে না, রিক্সা করে যাবে। যে ভাবা সেই কাজ। রিক্সা করে যাচ্ছে আর ভার্সিটির কাছাকাছি আসতে একটা গাড়ি এসেই রিক্সার সাথে লাগিয়ে দিল। রুহি টাল সামলাতে না পেরে পড়ে যায়। হঠাৎ রাগ উঠে গেল যেই না কেউ একজন গাড়ি থেকে বের হলো। অমনি রুহি গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। তারপর ছেলেটা খুব রেগে যায় আর বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার, এই নীল আহমেদের গালে থাপ্পড় মারার? আমাকে চেনো তুমি, মিডিল ক্লাস গার্ল? ওই চুপ, আস্তে। একে তো ভুল করেছিস, তার উপর আবার গলা উঁচিয়ে কথা বলস। তোর এই ফালতু কথা আর একজনকে শোনাস না। আর শোন, মিডিল ক্লাসরাও মানুষ, সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়। আর মনে হয় আপনি জানেন না। চুপ। রুহি আর কোনো কথা না বলে চলে যাচ্ছে, কারণ তার টাইম মতো ভার্সিটিতে থাকতে হবে, কারণ আজই তার প্রথম ভার্সিটি ক্লাস। তাই সে চলে গেল। আর এদিকে নীল রাগে ওখান থেকে আর না দাঁড়িয়ে সোজা গাড়ি নিয়ে ভার্সিটির দিকে যাচ্ছে। এখন আপনাদের নীলের পরিচয় দেওয়া যাক। নীল বাবা মায়ের একমাত্র সন্তান, খুব রাগী ও জেদি, যা বলবে তা করে ছাড়বে। ওর বাবা দেশের নাম্বার 1 বিজনেসম্যান, তার সাথে অনেক টাকার মালিক ওরা। আর মা বাবার একমাত্র ছেলে দেখে কেউ কিছু বলেনি কোনোদিন, যা চেয়েছে সবসময় তাই পেয়েছে। অতি আদর পেলে যা হয় আর কি, ওর বেলাও তাই। আরো দেখতে সেই রকম হ্যান্ডসাম, যে কোনো মেয়ে দেখেই ওর প্রেমে পড়তে বাধ্য। আর রুহিও কম সুন্দরী না, তাকে দেখেও যে কোনো ছেলে পাগল হতে বাধ্য। তো নীল ভার্সিটিতে এসে গেছে, আর তার সাথে সাথেই সব ওর দিকে চেয়ে আছে। কিন্তু নীল সবার দিকে তাকায় না, সবাইকে উপেক্ষা করতে করতে ক্লাসে এসে পড়ে। আর রাস্তার মাঝে রুহির সাথে ওই ঘটনার পর ও এখন রেগে আছে। যদিও এখন ওকে পেত তাহলে কি করতো নিজেও জানেন। হঠাৎই প্রিন্সিপাল স্যার আসে, আর সাথে রুহি। ওরা দুজনই অবাক, আর সাথে সাথে বলে উঠলো, আপনি? আপনি? সবাই অবাক। আর প্রিন্সিপাল তখন বলে, রুহি, এনিথিং রং? আর তোমরা কি আগে থেকেই পূর্ব পরিচিত নাকি? তখনই আমরা দুজনই আবার একসাথে বললাম না স্যার। আবার সবার দৃষ্টি আমাদের দিকে, তাই প্রিন্সিপাল বললেন, স্টুডেন্ট সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? আমিও ভালো আছি। ওনার সাথে পরিচয় হয়ে নাও। উনি হলেন তোমাদের নিউ কেমিস্ট্রি টিচার, নাম রুহি চৌধুরী। আচ্ছা, আমি আসি, আপনি ওদের সঙ্গে পরিচয় হয়ে নিন। স্যার চলে যাওয়ার পর রুহি সবার উদ্দেশ্যে বলল, আমার তো পরিচয় তোমরা সবাই পেলে, এখন তোমাদেরটা বলো। একে একে সবাই নাম বলল, কিন্তু আমাদের গল্পের নায়ক এক ধ্যানে কি সব যেন ভাবছে। রুহি তখন ওর সামনে গিয়ে দাঁড়ায় আর ওকে ডাক দেয়, তবুও কোনো সাড়া না দেওয়ায় রুহি রেগে যায়। আর জোরে চিৎকার দেওয়ার সাথে সাথে নীল এর হুঁশ ফিরে, আর সে বলতে থাকে, এই মেয়ে আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছ কেন? কি বললে? আমি তোমার ম্যাডাম হই, সম্মান দিয়ে কথা বলো। নীল আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে চেয়ে আছে। ও রাগ কন্ট্রোল করে বলল, সরি ম্যাম। এবার বলো তোমার। আমার নাম নীল আহমেদ। আর রুহি ওকে আর কোনো কথা না বলতে দিয়ে থামিয়ে দেয় আর বলতে থাকে, এবার বসতে পারো, আর কিছু বলতে হবে না। নীল বসে পড়ে আর খেয়াল করে রুহির দিকে। সকালে নীল রুহির দিকে ভালো মতো না তাকলে ও এখন ভালো মতে তাকিয়ে দেখে ক্রাশ না বাস, যেটাই ও খাইছে আর প্রেমেও পড়ে গেছে। নীল রুহিকে দেখে কল্পনার জগৎ উড়ে বেড়াচ্ছে, আর রুহি ওকে এভাবে দেখে জোরেই নীল বলে ডাক দিল। আর নীলের হুঁশ ফিরল, সাথে সাথে রুহি বলতে লাগলো, গেট আউট অফ মাই ক্লাস। মনোযোগ থাকে কোথায় তোমার? বের হও আমার ক্লাস থেকে। নীলেতে প্রচুর অপমান বোধ মনে করলো নিজেকে, আর বের হয়ে গাড়ি নিয়ে খুব জোরে চালিয়ে চলে গেল। আর সে নীল যাওয়ার পর মনে মনে একটু শান্তি অনুভব করলো, আর ক্লাস নিয়ে বাসায় চলে গেল। আর অন্যদিকে নীল রাগে খুব জোরে গাড়ি চালিয়ে চলে এলো আর ইচ্ছে মতো ড্রিঙ্কস করতে লাগলো। আর মনে মনে প্রতিজ্ঞা করলো রুহির দেওয়া অপমানের জবাবও দিবে, তা যেভাবেই হোক। আর তারপরেই অনেক রাত করে সে বাসায় গেল।
নীলের বাবা মা খুব টেনশনে ছিল, কিন্তু যখন নীলকে ওরা দেখে তখন তারা আরো টেনশনে পড়ে যায়, কারণ নীল কোনোদিন এত রাত পর্যন্ত কোনোদিন বাইরে থাকেনি। আর তার উপর সে ড্রিঙ্কস করেছে, তা আবার একটু না, অনেক বেশি। কিন্তু মা বাবা তাকে কোনো কিছু বলার সাহস পেল না, কারণ কিছু বললেই কি থেকে কি করে ফেলবে তা সে নিজেও জানে না। আর অন্যদিকে রুহি বাসায় গিয়ে খুব শান্ত হয়ে গেল আর ভাবছে কি ওই শয়তান নীলের থেকে দূরে দূরে থাকবে। পরের দিন সকাল সকাল রুহি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যায়। আর তখন এর বাবার সামনে, আর তিনি বলেন, কিরে মা, আজ এত সকালে কই যাস? বাবা, তোমাকে বলেছিলাম না আমি একটা ভার্সিটিতে জবের অফার পেয়েছি, সেখানেই যাচ্ছি। আজকে একটু তাড়া আছে। মা, তোকে তো বলেছি জব করার কোনো দরকার নেই। আমার কি টাকা পয়সা কম আছে? তার চাইতে বিয়েটা করে নেই, না হলে আমার অফিসটা সামলা। উফ বাবা, বললাম তো আমি বিয়ে করব না, আর তোমার অফিসে যাব, বাট আরো 1 বছর পর। আমি এখন প্রস্তুত না। আচ্ছা বাবা, আমি গেলাম, আমার আবার লেট হচ্ছে। বাই বাবা। আম্মু, আমি আসি। আরে নাস্তাটা তো করে যা। ক্যান্টিনে গিয়ে খেয়ে নিব। আর ওদিকে নীল আগে থেকেই কলেজে এসে বসে রয়েছে কখন ম্যাডাম আসবে তার জন্য। আরো হঠাৎই দেখতে পেল একটা দামি গাড়ি ওদের কলেজে ঢুকছে, আর তা থেকে ম্যাডাম মানে রুহি বের হচ্ছে। আরো তা দেখে শকড। আর তার সাথে আজকে রুহিকে অনেক সুন্দর লাগছে, আর তা দেখে সবাই ম্যাডামের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আর নীল সে তো আবার রুহির প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর তখনই ওর এক ফ্রেন্ড বলে উঠে, দোস্ত, বিয়ে করলে ম্যাডামকেই করব। ম্যাডাম যা সুন্দরী, উফ, আমি তো ম্যাডামের প্রেমে পড়ে গেলাম। চুপ শালা, ভাবি হয়তো, বুঝলি? মানে বুঝলাম না। তারপর নীল ওকে শুরু সব বলল আর বলতে লাগলো কাহিনী। এবার বুঝেছিস? শালা। আর তখন তো আমি এমনিতেই বললাম, কারণ তোর কাছে থেকে তো আর সহজে আর কথা বের করতে পারি না। তাহলে শেষমেশ তাহলে রাগী বদমেজাজি সব মেয়ের বাস থুকু ক্রাশ, সে আমাদের রাগী ম্যামের প্রেমে পড়েছে। তাহলে ট্রিট দিবি, চল। কি আর করার, ওদের সবাইকে ট্রিট দিতে হলো ওর। তারপরও ক্লাসে গেল, আর যেতে যেতে বুদ্ধি করলো আগে রুহিকে শাস্তি দিবে, তারপর নিজের করে নিবে। যদি না রাজি হয়, না হয়, তাহলে জোর করে হলেও বানিয়ে দিবে। তা যা করা লাগে ও তা করবে। এই ভেবে ও কিছু কলা কিনলো, আর ওর বন্ধুদের সবাইকে রেখে চলে এসে এসব কলার ঝোলাগুলো সিঁড়িতে এক এক জায়গায় ঝরিয়ে রাখলো। আর তখনই রুহি আসতে লাগলো, আর রুহি সিঁড়িতে কোনো দিক না তাকিয়ে উঠতে গিয়ে ঠাস। কি ভাবছেন? হ্যাঁ, যা ভাবছেন তাই হয়েছে। রুহি পড়ে গেছে, আর নীল তখন হাসতে হাসতে বের হলো আর বলতে লাগলো, এটা আমাকে ওই দিন থাপ্পড় আর অপমান করার জন্য। রুহি কিছু বলছে না, শুধু নীরবে কাঁদছে। আর নীল এর তখন মায়া হলো, আর খারাপও লাগলো। তখনও রুহির কাছে ওকে ধরতে গেলে রুহি ওকে ধাক্কা মেরে চলে যায়, আর নীল বোকা হয়ে যায়। ও ক্লাসের টাইম হয় ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসে আজকে রুহি ক্লাস নিতে আসে না। তা দেখে আর নিজেকে খুব অপরাধী হিসেবে মনে করে। ক্লাস শেষ হলে জানতে পারে রুহি ছুটি নিয়ে বাসায় চলে যায়। আর এদিকে নীলও বাসায় চলে যায়, ভাবতে থাকে আজ ওর জন্যই রুহি কষ্ট পেয়েছে। ও কি করে ভুলে গেল যাকে ও ভালোবাসে, তাকে কিভাবে ও এত কষ্ট দিতে পারলো। নিজেকেই নিজের কাছে খুবই অপরাধী মনে হচ্ছে। না, কাল গিয়ে রুহির কাছে গিয়ে মাপ চাইতে হবে। তারপরের দিন নীল সকাল হতেই ভার্সিটির জন্য রওনা হলো। খুব সকাল সকাল ওর মা বাবাকে ঘুম থেকে উঠতে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ও কোনোদিনও এত সকাল সকাল ঘুম থেকে উঠে না। তারা দুজনেই অবাক, আবার এক হিসেবে খুশিও হলো। ওর মা ওর বাবাকে বলতে লাগলো, তাহলে এতদিনে ছেলেটা আমার ভালো হতে চললো। আর এদিকে নীল যে ভার্সিটিতে এসে সে কখন থেকে বসে আছে, কিন্তু রুহির কোনো খবর নেই। তারপরও ক্লাস আরম্ভ হওয়ার কারণে ক্লাসে চলে যায়, কিন্তু আজও রুহি আসে না। তাই দেখে নীল আর ক্লাস না করে সোজা বের হয়ে যায় এবং প্রিন্সিপালের রুমে চলে যায়। আর স্যার ওকে দেখে বলে, নীল বাবা, কোনো সমস্যা? না স্যার, রুহি ম্যাম কি আজ আসেনি? না, ও তো অসুস্থ, তাই 1 সপ্তাহের ছুটি নিয়েছে। কিন্তু কেন বলো তো? না এমনি স্যার। তাহলে আমি আসি স্যার। ওকে। নীল ওখান থেকে চলে আসে। আর কিছু ভালো লাগছিল না, তাই সে আর ভার্সিটি না থেকে সোজা বাসায় চলে আসে। আর রাতে রুহির কথা ভাবতে থাকে। ওর চোখে কোনো মতেই ঘুম আসে না, তাই ও ওর রুমের বারান্দায় চলে যায় গিটার হাতে নিয়ে। ও আপনাদের তো বলাই হয় নাই, নীল অনেক সুন্দর গানও গাইতে পারে। তো বারান্দায় বসে ব্ল্যাক কফি খেতে খেতে গান গাইতে লাগলো। দেখছি চেয়ে চেয়ে তোমাকে যত, স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি তত, তোমারই ভাবনায় যায় দিন রাত, আমার এই কবি বোন তোমাকে চাই কবিতায়,
এসো না, হৃদয়ে ডেকেছি তোমায়, দেখো না তোমাকে রেখেছি কোথায়। নীল গান শেষ করে রুহির কথা ভাবতে ভাবতে ওই জায়গায় বসে বসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নীল নিজেকে ওই জায়গায় আবিষ্কার করে, নিজে নিজে হেসে দেয়। ভাই, ওরা কেউ তোরা পাগলা গারদে দিয়ে আয়, হালে পাগল হইয়া গেছে। নীল ওর কিছু বন্ধুদের রুহির খোঁজ নেওয়ার জন্য এবং ওর সব ডিটেলস জানার জন্য ওর কিছু বন্ধুদের বলেছিল, এবং ওরা কিছুক্ষণ আগেই সব ইনফরমেশন পেয়ে গেছে। এখনো রেডি হয়ে নিচে যাচ্ছে। আজ শিওর যে কোনো মেয়ে ওকে দেখে প্রেমে পড়তে বাধ্য, যা হ্যান্ডসাম লাগতেছে না ওকে, আর বিবরণ আর নাইরি। সো আজ সব চাইতে দামি গাড়িটা নিয়ে বের হচ্ছে। নীল আহমেদ সে তো আর কম দামি গাড়ি নিয়ে কোনো জায়গায় যেতে পারে না। এখন নীল একসাথে দুইটা কাজ করতে যাচ্ছে, এক রুহিকে দেখতে, ওর সাথে কথা বলতে, আর 2 নাম্বারটা পরে জেনে নিবেন গল্প পড়তে পড়তে। 2 ঘন্টার মধ্যে ওর গন্তব্যে চলে আসে। অবশ্য নিজেই ড্রাইভ করে আসছে। নীল গেটের ভিতর ঢুকে গাড়ি পার্ক করার জায়গায় গাড়িটা পার্ক করলো, আর তারপর বিয়ে বাড়িতে যতগুলো মেয়ে ছিল সব ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে কাছে পেলে ওকে এখনই আইসক্রিম বা চকলেটের মতো করে খেয়ে ফেলতো। কিন্তু আফসোস, নীল এই দুইটার কোনোটাই না। নীল ভেতরে ঢুকতে ঢুকতে সব মেয়েদের দিকে একবার চোখ বুলিয়ে গেল, কারণ সব মেয়েরা মনে হয় স্ট্যাচু হয়ে গেছে। যেমন ওকে দেখে দাঁড়িয়ে পড়েছিল তেমনি সবাই এখনো আছে। নীল হালকা একটা হাসি দিয়ে ভিতরে ঢুকে গেল। নীল ভিতরে ঢুকে ওর বন্ধুর বোনের সাথে দেখা করে নিল, মানে যার আজকে বিয়ে। আপনারা মনে হয় কিছু বুঝতে পারেন নাই, দাঁড়ান আমি বুঝিয়ে বলছি। যখন রুহির খোঁজ নিতে ওর বন্ধুদের বলে, তখন কল কাটার পরে ওর আর এক বন্ধু ওকে তার বোনের বিয়েতে দাওয়াত দেয়। ও বলে দেখছি, তারপর কল কেটে দেয়। আর এর মধ্যে নীলের বন্ধুরা কল দিয়ে ওকে জানায় যে রুহি কাল ওরই বন্ধুর বোনের বিয়ে বাড়িতে যাবে। নীলকে আর কে পায়, সে তো খুশির ঠেলায় বিছানা রেখা বিছানায় নিচে গড়াগড়ি খায়, মানে সোফায়। আর তারপর ওর বন্ধুকে কল করে জানিয়ে দেয় ও কালকে আসছে। তারপরে কাহিনী তো আপনারা জানেনই, তা নাই বলি, চলুন গল্পে ফেরা যাক। আর তারপরেই নীল রুহিকে খুঁজতে লাগলো, আর একটা জায়গায় এসে থেমে পড়লো। সামনের সোফায় বসে রুহি জুস খাচ্ছিল। ওকে দেখে নীল যেন চোখ ফেরাতে পারলো না। রুহি কালো কালারের একটা শাড়ির সাথে ম্যাচিং করা অর্নামেন্টস, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল। উফ, যা লাগতেছে না, নীল তো চোখই ফেরাতে পারছে না। রুহি জুস অর্ধেক খেয়ে রেখে ওয়াশরুমে চলে গেল, আর তখনই নীল দৌড়ে গিয়ে ওর অর্ধেক রাখা জুসটুকু খেয়ে নিল। তখন ওর যেন মাথায় রুহির নেশা চেপে গেল। ওর ঠোঁট, মন যেন অন্য কিছু চায়। তাই সে আস্তে করে ওর ওয়াশরুমের পাশের বারান্দায় গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর ওই বের হওয়ার সাথে সাথে ওকে একটা অন্ধকার রুমে নিয়ে গেল। আর ওই চিৎকার দিবে যে তারও কোনো উপায় নেই, কারণ নীল ওর মুখ চেপে ধরে রেখেছিল যাতে ও চিৎকার না দিতে পারে। এর মধ্যে রুহি খুব জোরে নীলের হাতে কামড় দিয়ে বসলো, আর নীল কামড়কে সাথে সাথে ওর হাত রুহির মুখ দিয়ে সরিয়ে ফেললো আর বলতে লাগলো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কামড় দিলে কেন? কে তুমি? আর আমাকে এখানে জোর করে নিয়ে এলে কেন? হে বিউটিফুল, আমি নীল। খুব জোরে ওকে ধাক্কা মেরে বলতে লাগলো, ডোন্ট ক্রস ইউর লিমিট নীল, আই এম ইউর ম্যাম, সো রেসপেক্ট মি। এই বলেও যেতে ধরলে নীল ওকে ধরে কিস করে বসলো। রুহি একটু বেশি জোরে ওকে ধাক্কা মেরেছিল, যার কারণে ও নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে আর দেখে ওকে আঘাত দিয়েই ও চলে যাচ্ছে, তাই ও সরাসরি কিস করে ফেললো। টানা 5 মিনিট ধরে কিস করেই চলছে। আর এদিকে রুহি ছোটার জন্য ওকে কিল ঘুষি সব দিয়ে যাচ্ছে আর ধাক্কাও দিচ্ছে, কিন্তু চুল পরিমাণ ওকে সরাতে পারলো না। আরে বহিন, সরাবি কেমনে? প্রতিদিন জিম করে 6 প্যাক ওয়ালা বডি এত সোজা নাকি সরানো? নীল এখন ওকে কিস করেই চলেছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। আরে আরে ভাই, ছাড়, মায়াটারে কি মায়েরা ফালাবি নাকি? হঠাৎই রুহির চোখের পানি রুহির গালপে নীল হাতে গিয়ে পড়লো। নীল রুহিকে ছেড়ে দিল, আর তার সাথে সাথে রুহি নীলের গালে খুব জোরে 2টা থাপ্পড় লাগিয়ে দিল। রুহি কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। নীল যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছিল। নীরবে চোখের কোণা দিয়ে অশ্রু পড়তে লাগলো। নীল ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বের হয়ে চলে গেল। সোজা গাড়ি নিয়ে নদীর পাশে এসে বসে একাধারে একটার পর একটা সিগারেট খেয়েই চলছে, আর চোখ দিয়ে অশ্রুতা পড়তেই আছে। তার কোনো থামাথামি নেই। নীলের রাগে পুরো গা জ্বলে যাচ্ছে। আর এদিকে নীলকে ওর বন্ধু, ওর বাবা একের পর এক কল দিয়ে যাচ্ছে। অবশেষে ওর মার কল রিসিভ করলো, আর ওর মা বলতে লাগলো, কিরে তুই কোথায়, বাসায় কেন আসছিস না? একটু পর আসছি বলেই কল কেটে দিল নীল। আর কল কাটার সাথে সাথে ওর বন্ধু জীবনের কল আসলো। নীল, কোথায় তুই? এসেই হঠাৎ করে কোথায় চলে গেলি? আর আসবি না নাকি তুই? না, আমি এখন আর আসবো না, অন্য একদিন আসবো। হঠাৎ একটা কাজ পড়ে গেল, তাই আমার চলে আসা লাগলো। সরি রে দোস্ত। আচ্ছা, এই ব্যাপার। ওকে বাই।
ওকে বাই। যার বোনের বিয়ে থেকে ও না বলে চলে আসলো। তারপর নীল গাড়ি নিয়ে বাসার দিকে যাওয়া ধরলো। আর এদিকে রুহিও বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ করে বাসার দিকে রওনা হলো। কিন্তু বিপত্তি বাজলো মধ্য রাস্তায় রুহির গাড়িটা গেল নষ্ট হয়ে, আর ওর সাথে ড্রাইভারও আনেনি। আর আশেপাশে কোনো গ্যারেজও নেই যে গাড়ি ঠিক করতে দিবে, আর ফোনেও চার্জ নেই যে বাসার ড্রাইভারকে কল দিয়ে জানাবে ওকে নিতে আসতে। ও বুঝতে পারতেছে না এখন কি করবে। এর মাঝে কতগুলো মাতাল ওখান থেকে যাচ্ছিল আর রুহিকে রাস্তায় একা পেয়ে ওর ইজ্জত নেওয়ার জন্য যে ওর পিছু ধাওয়া করলো, আর রুহি দৌড়াতে লাগলো আর হেল্প 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 বলে চিৎকার করতে লাগলো। এর মাঝে নীলও ওখান থেকেই যাচ্ছিল, আর রুহির গলা শুনে ওর সাথে সাথে ওখানে থেমে গেল আর এই মাতালদের পিছু নেওয়া শুরু করলো। নীল ওদের কাছে যাওয়ার আগেই দেখলো মাতালদের মধ্যে একজন রাস্তায় মার খেয়ে গড়াগড়ি খাচ্ছে। আরো সামনে তাকিয়ে দেখে রুহি আর একজন বাহুদুরে আবদ্ধ, আরো তা দেখে খেসে গেল। আর মাতালদের মাঝখান দিয়ে একজন বলতে লাগলো, ওই আমাদের জিনিস আমাদের ফেরত দিয়ে দে, আর এখান থেকে বাসা চাইলে যা, মেয়েটিকে রেখে। তখন ছেলেটি বলতে লাগলো, আচ্ছা তাই পারলে ওর গায়ে কেউ হাত দিয়ে দেখ, তাহলে তোদের অবস্থা আমি কি করি তাও দেখ। ওই মার শালাকে, আজ ওকে মেরে তারপরে মেয়েটির সাথে সারা রাত ফুর্তি করবো। ছেলেটি হালকা একটা মুচকি হাসি দিয়ে সামনে এগিয়ে গেল আর ওদের এক একটাকে খুব নির্মম ভাবে মারা শুরু করলো। ওদের সবাইকে মারতে মারতে আধমরা করে ফেলেছে, আর তা দেখে রুহি অনেকটা ভয় পেয়ে যায়, কারণ ওকে এত রাখতে এর আগে আর কখনো দেখেনি। আর ছেলেটিকে গিয়ে থামাতে লাগলো, কিন্তু ও তো থামছেই না, মারার কাজ করতেই রয়েছে। আর কোনো উপায় না পেয়ে রুহি ওর কসম দিয়ে ওকে থামিয়ে দেয়। ছেলেটির আগে ফুসতে ফুসতে একবার রুহির দিকে আর একবার ওই মাতালগুলোর দিকে তাকায়, আর তারপর মাতালগুলোর উদ্দেশ্যে বলতে থাকে, আজ রুবির জন্য তোরা বেঁচে গেলি, না হলে তোদের আজ মেরেই ফেলতাম। আর ইতিমধ্যে রুহি অনেক ক্লান্ত আর এত সব ঝামেলার জন্য অজ্ঞান হয়ে যায়। আর ছেলেটি ওকে ধরে ফেলে আর তারপর ওকে ধরে নিয়ে গাড়িতে করে চলে গেল। আর এদিকে নীল ওদের আর ওই ছেলেটির এসব দেখে অবাক হয়ে যায়। আর পরক্ষণেই ওর ওই মাতালগুলো রুহির সাথে যে খারাপ আচরণ করছিল ওর জন্য ওদের ওইখানে রিভলভারটা বের করে ওই জায়গায় মেরে ফেলে দিল। আর কাকে যেন ফোনে বললো ওই ছেলেটির সব খোঁজ নেওয়ার জন্য আর রুহির সাথে ওর সম্পর্ক কি তা জানার জন্য, আর লাশগুলো যাতে ওই জায়গা থেকে সরিয়ে ফেলে। তারপর গাড়ি নিয়ে ওখান থেকে সোজা বাসায় চলে গেল। আর এদিকে রুহিকে বাসায় এনে ওর বেডরুমে ওকে শোয়ানো হলো, কিন্তু রুহি জ্ঞান না ফেরা ওই ছেলেটি ডাক্তারকে বাসায় আসতে বলল। আর রুহির মা বাবা রুহির এই জ্ঞান না থাকার জন্য নানান ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে ওই ছেলেটিকে। বাবা, আমার মেয়ের কি হয়েছে? ও অজ্ঞান কেন? বলছি। তারপরও ঘটে যাওয়া সব ওদের বলল। তা বাবা, আমার মেয়েটার তো কিছু হয়নি তো? না আন্টি, আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। এর মধ্যে ডাক্তার আসলো আর রুহিকে দেখে বলল, ভয়ের কোনো কারণ নেই, খানিকটা ভয় পেয়েছে তাই অজ্ঞান হয়ে গেছে, কাল সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ওকে ডাক্তার। ডাক্তার যাওয়ার পর ছেলেটিকে রুহির মা বলতে লাগলো, তাহলে আমি রুম দেখিয়ে দিচ্ছি, ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। না আন্টি, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন খাবো না, এখন ফ্রেশ হয়ে ঘুম দেবো একটু। আচ্ছা বাবা। অতঃপর সবাই নিজ নিজ রুমে এসে ঘুম দিল। আর অন্যদিকে নীল বাসায় ঢুকতে ওর মা ওকে খাওয়ার জন্য ডাকলো, কিন্তু বলল ও খাবে না। ওর মার দিকে তাকিয়ে ওর মা ওর দিকে খেয়াল করে দেখলো ওর চোখ পুরো লাল, যেন এখনই চোখ দিয়ে আগুন বের হবে। ওর মা ওকে আর কিছু বললো না। আর নীল সোজা ওর রুমে গিয়ে দরজা আটকে গিটারটা নিয়ে বারান্দায় বসে গান গাওয়া ধরলো। তুমি আর তো কারো নও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। তারপর ওর বেডে গিয়ে শুয়ে পড়লো ক্লান্ত থাকার কারণে। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। রুহির খুব সকালে ঘুম ভেঙে গেল আর ওর বাসায় ওর বিছানায় আসলো, কিভাবে ভাবতে লাগলো। আর এর মধ্যেই ওর মনে পড়ে গেল কালকে রাতের সব কথা। আর তারপর উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুম থেকে বের হতেই ওর দরজায় নক করলো। ও গিয়ে দরজা খুলে দিতে দেখে হৃদয় দাঁড়িয়ে আছে, মানে ওই ছেলেটি। ও গিয়ে ওকে জড়িয়ে ধরলো। আরে আস্তে আস্তে, কফি পড়ে যাবে তো। ও আস্তে করে ওকে ছেড়ে দিল খানিকটা লজ্জা পেয়ে। তারপর রুহি হৃদয়কে ধন্যবাদ দিল কালকে ওকে বাঁচানোর জন্য। আরে আমার জায়গায় অন্য কেউ হলেও আমি যে কাজটি করেছি তা অন্য কেউ করতো। তা ভেতরে আসতে বলবে না, নাকি রুমের বাইরেই দাঁড়া করিয়ে রাখবেন? ও হ্যাঁ, আসো ভেতরে। এই নাও তোমার কফি। ধন্যবাদ। তা হঠাৎ আমেরিকা থেকে চলে আসলে যে, আর আমাকে একবারও বললাও না কেন বলো তো? আরে আমি তো চাইছিলাম তোমায় সারপ্রাইজ দিব, কিন্তু
আমি তো নিজেই এসে সারপ্রাইজ হয়ে গেছিলাম, আর তারপর তুমি অজ্ঞান। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে কালকে গাড়িটা খারাপ হওয়ার জন্যই সব গন্ডগোল হয়ে গেল। আচ্ছা থাক, বাদ দাও। তা কোথাও যাবে নাকি এখন? ভার্সিটিতে যাব। কেন? আসলে তোমাকে বলাই হয় নাই, আমি একটা ভার্সিটি টিচার হিসেবে জয়েন করেছি, আর কয়েকদিন হলেও ছুটি নিয়ে বাসায় আছি, তাই আজকে যেতে হবে। ও আচ্ছা, তাহলে ভার্সিটি ক্লাস শেষ হবে কয়টায়? তাই বলো, আমি চলে আসবো, আর তারপর দুজন মিলে খুব ঘুরবো। ওকে? ওকে, এই সময়ে চলে আসবা। ওকে, আচ্ছা বাই। ওকে বাই। তারপর রুহি গাড়ি নিয়ে ভার্সিটির জন্য বের হয়ে গেল, আর এদিকে নীলের ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেল। গাড়ি ড্রাইভিং করতে করতে রুহির কথা ভাবতে ভাবতে ক্যাম্পাসে চলে আসলো, আর এসেই গাড়ি পার্ক করে বের হতেই ওর বন্ধুদের ডাকে ওদের আড্ডায় চলে আসলো। আর এসে বসতেই ওর বন্ধুরা বলতে লাগলো, নীল, কি খবর তোর? তোর তো আজকাল কোনো খবরই নেই। বলেই দৌড় দিল ওর বন্ধুর পিছনে নীল। আর দৌড়াতে দৌড়াতে নীল গিয়ে ধাক্কা খেলো একটা মেয়ের সাথে, আর সাথে মেয়েটি পড়ে যেতে নিলে নীল ধরে ফেলে। আর মেয়েটি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। মেয়েটি বলে, আপনি ঠিক আছেন? ও হ্যাঁ, ধন্যবাদ। আই এম রিয়েলি সরি, আসলে আমি খেয়াল করি নাই। না সমস্যা নেই। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? শিওর, আমি নীলা। আপনি? আমি নীলা। আচ্ছা ভাই, আপনার সাথে পরে কথা হবে। এই বলে নীল ওখান থেকে চলে আসে, কারণ ও মেয়েটির সাথে কথা বলার সময় খেয়াল করলো রুহি উপর দিয়ে যাচ্ছে, তাই সময় নষ্ট না করে চলে গেল। নীল রুহির কাছে গিয়েই ওকে ওর নাম ধরে ডাক দিল। এটা শুনে রুহি নীলের দিকে রাগী চোখে তাকালো, আর তারপর নীল নিজেকে সামলে বলতে লাগলো, সরি ম্যাম, কিছু কথা ছিল। বলো। এখানে না, একটু সাইডে গিয়ে কথা বলতে চাইছিলাম। রুহি বিরক্তিকর একটা ভাব নিয়ে বলতে লাগলো। আচ্ছা চলো। রুহির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আসলে ম্যাম, আমি ওই সব দিনের জন্য সরি, আমাকে প্লিজ মাফ করে দিবেন। রুহি কিছু একটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। থ্যাংক ইউ ম্যাম। রুহি ওর দিকে তাকাতেও হাত সরিয়ে নিল আর বলতে লাগলো, সরি ম্যাম। যাও, ক্লাসে যাও। নীল ওখান থেকে ক্লাসে চলে আসতেই ওর বন্ধু বলতে লাগে, কি মামা, প্রেম কেমন চলতেছে? দূর, এখন পর্যন্ত তো প্রপোজই করলাম না। আগে থেকে প্রপোজ কর, না হলে পাখি অন্যজন কিন্তু হাত দিয়ে দিতে পারে। বলে ক্লাসে চলে গিয়ে বসলো, আর তার সাথে সাথেই স্যার ওর পিছে পিছে ক্লাসে ঢুকে পড়লো। ও মনোযোগ সহকারে স্যারের কথা শুনছিল, কিন্তু ওর দিকে কেউ তাকিয়ে রয়েছে তা আর ও খেয়াল করেনি। এর মধ্যেই স্যার বলতে লাগলো, এই মেয়ে দাঁড়াও। স্যার পিছনে কাকে যেন উদ্দেশ্য করে বলল। এর মধ্যেই সবাই পিছনে তাকিয়েছে, শুধু আমি বাদে। এই মেয়ে, কি হলো? এখনো দাঁড়াও না কেন? কেউ দাঁড়ায় না এখন, তাই এবার স্যার একটু চিৎকার দিয়ে বলল, এই মেয়ে। জি 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 স্যার, আমাকে কিছু বলছেন? তোমার মনোযোগ কোথায়? দেখছি কতক্ষণ ধরে দরজার দিকে তাকিয়ে আছো, আর আমি কত ডাক দিলাম, একটা কথার উত্তর দিলে না। বলো, তোমার নাম কি? সরি স্যার, আর আমার নাম নীলা, নতুন ভর্তি হয়েছি। আজকের মতো মাফ করে দিলাম, পরে জানো আর এমন না হয়। ওকে স্যার। এই বলে বসে গেল। আর এদিকে নীলকে ওর বন্ধু বলতে লাগলো, আরে এটা না, সকালের মেয়েটা যার সাথে তুই ডাকা খেয়েছিলি। তা দেখ, মেয়েটা কিন্তু দেখতে সুন্দর, চাইলে প্রেম করতে পারিস কিন্তু। দূর, বাদ দে তো, তুই জানিস আমি শুধু রুহিকে ভালোবাসি। বুঝছি। বুঝলে চুপ থাক। অতঃপর স্যার চলে যাওয়ার পর রুহি ক্লাস নিতে আসে, আর নীল সে তো তার মায়াবতীর দিকে একভাবে তাকিয়ে আছে, যেন কতদিন ধরে দেখেনি। ঠিক সেইভাবে রুহি ওদের ক্লাস নিতে নিতে অনেকবার ওর দিকে খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। আর এদিকে নীলাও খেয়াল করলো নীল ম্যাডামের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, আর ম্যাডামও ওর দিকে বারবার চাইছে। ওর সহ্য হচ্ছিল না, কারণ ও যে নীলকে ভালোবেসে ফেলেছে। তাই অপেক্ষা করতে লাগলো কখন এই ক্লাসটা শেষ হবে, আর ও তারপরে ওকে ওর মনের কথা জানাবে। অবশেষে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ম্যাডাম অর্থাৎ রুহি বের হয়ে গেল, আর তারপরে সব স্টুডেন্টও বের হতে লাগলো। তাই নীল আর রুহির সাথে সাথে বের হতে পারলো না, আর পিঠের দিকে দিয়ে নীলা ডাক দিল। ও পিছনে তাকিয়ে আবার সামনে চলে গেল, কারণ ওর একটাই এখন কাজ, রুহির সাথে কথা বলা। তাই ও আর দেরি করলো না। আর এদিকে নীলের পিছু নিল যে আজই ওকে প্রপোজ করবে। নীল বের হতেই দেখলো সামনে সেদিন রাতের ওই ছেলেটা দাঁড়ানো, মানে হৃদয় দাঁড়ানো। ও
ওকে দেখে নীল রেগে গেল, তাই রুহি যেই যাওয়া ধরলো ওদিকে তখনই নীল রুহিকে ডাক দিল। রুহি ফিরে ওর দিকে তাকানোর সাথে সাথে ও কাছে গিয়ে বলতে লাগলো, এই ছেলেটা কে? তোমার জানার কোনো দরকার নেই। দরকার আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না, আর আমাদের মাঝে বয়সের অনেক গ্যাপ। আর তুমি আমার ছোট, প্লাস আমার ছাত্র। আমার কোনো সমস্যা নেই তাতে, আমি তবুও তোমাকে চাই। দেখো, রুহি কথা বলা শেষ হতে না হতে হৃদয় রুহির কাছে চলে আসলো আর বলতে লাগলো, রুহি কোনো সমস্যা? না চলো। ওকে চলো। হৃদয়ের কাছে রুহি আর নীলের ব্যাপারটা ঠিক সুবিধার মনে হলো না, তাই ও ভাবছে আজকেও রুহিকে ওর ভালোবাসার কথা জানাবে। আর নীল যে জায়গায় দাঁড়ানো ছিল ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে রইল, আর সাথে সাথে ফোন দিয়ে ওদের পিছু নিতে বলছে ওর একজন লোককে। কল কেটে পিছনে ফিরতে দেখে সব স্টুডেন্ট একসাথে আছে আর নীলা ওদের সামনে। নীল সবাইকে এক সাইড দিয়ে যাওয়া ধরলে নীলা ওকে ডাক দেয় একটু জোরেই। নীল পিছনে ফিরে বলে, আমায় কি কিছু বলবে? কিছু বলার ছিল। ওকে বলুন। সাথে সাথে নীলা মাটিতে বসে ওকে প্রপোজ করে ফেললো। নীল ওকে বলল, সরি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি কি দেখতে খারাপ? না আমার ভিতরে কিছু কমতি আছে যে আমাকে ভালোবাসতে পারবে না? বলো নীল, বলো। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, বুঝতে পারছেন? আর আপনার সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি অন্যজনকে ভালোবাসি, যাকে নিজের জীবন ভাবি, তাই আমি সরি। এই বলে ওখান থেকে যাওয়া ধরলে নীলা ওকে জড়িয়ে ধরে বলতে থাকে, না তুমি শুধু আমার, অন্য কারো না। নীলাকে নিজের থেকে না সরাতে পেরে ওকে ধাক্কা মেরে সরিয়ে আর রাগে গিয়ে ওকে থাপ্পড় মেরে দেয় আর বলতে থাকে, ঠাস ঠাস, আমার আশেপাশে আসার চেষ্টা করবে না। এই বলে ও চলে আসে আর নীলা কাঁদতে কাঁদতে ওখান দিয়ে চলে যায়। আর এদিকে রুহিকে নিয়ে নীল নানান জায়গায় ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গেছে তা রুহি খেয়ালই করেনি। কখন খেয়াল করলো তখন হৃদয়কে রুহি বলতে লাগলো, চলো হৃদয়, এখন বাসায় যাই, আমার আর ভালো লাগতেছে না। হ্যাঁ যাব, আগে একটা জায়গায় যাব, তোমাকে কিছু দেখানো বলার আছে। আচ্ছা। আর অন্যদিকে নীলের ইনফরমার নীলকে প্রতি মুহূর্তের খবর ওকে বলতে থাকে, আর নীলকে ওর ইনফরমার সব বলার পর আর দেরি না করে সোজা ওই জায়গায় চলে যায়। আর এদিকে রুহি নিয়ে হৃদয় একটা বড় রেস্টুরেন্টের সামনে গিয়ে থামে আর বলতে থাকে, আমি ভিতরে দিয়ে একটু আসছি, তুমি একটু ওয়েট করো। ওকে। যে হৃদয় ভিতরে যায় তখনই নীল এসে ওকে ওখান থেকে নিয়ে যায় অজ্ঞান করে, কারণ ও জানে রুহি এমনিতেই ওর সোজা কথায় ওর সাথে যাবে না, তাই ওর বাধ্য হয়ে কাজটি করা লাগলো। আর হৃদয় সে ভিতরে সব আগেই আয়োজন করে রেখেছিল, ভিতরে এটাই দেখতে গিয়েছিল যে সবকিছু ঠিক আছে কিনা। আর যখন রুহিকে নিতে আসবে তখনই ও দেখে রুহি নেই। ও পাগলের মতো ওকে খুঁজতে লাগলো, অবশেষে ওকে না পেয়ে পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হয়। আর অন্যদিকে নীল ওকে নিয়ে সোজা কুয়াকাটা চলে আসে, আর তারপরে ওকে নিয়ে একটা রুম বুক করে ভিতরে নিয়ে যায়। পরে রুমে গিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে, আর তার সাথে সাথে ওর জ্ঞান ফিরে আর ও নীলকে এক রুমে দেখে চিৎকার দিয়ে বলে ওঠে, আমি কোথায় আছি আর তুমি আমাকে কেন অজ্ঞান করে নিয়ে এসছো এখানে, বলো। কেন আমার সাথে কথা বললে দোষ, দেখা করলে ক্ষতি, আরো যখন তোমাকে নিয়ে ঘুরে বেড়াই তখন তো খুব মজা পাও, তাই না? আর আমি ভালোবাসার কথা বললেই দোষ? কেন আমাকে কি ভালোবাসা যায় না? আমার কোন দিক দিয়ে কোনো কিছু কম আছে নাকি? বিশ্বের 1 নাম্বার বিজনেসম্যানের ছেলে আমি, আর আমার জন্য সব মেয়ে পাগল, আর আমি শুধু তোমার জন্য পাগল। এই নীল আহমেদ আজ পর্যন্ত কাউকে ভালোবাসেনি, শুধু তোমায় ছাড়া। তোমায় পাগলের মতো ভালোবাসি, আর তুমি তো আমায় ভালোবাসছই না, উল্টা ওই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছ। জেনে রাখো, তুমি শুধু আমার আর কারো না। খুব জোরে চিৎকার দিয়ে ওঠে নীল, যা শুনে রুহি ভয়ে কেঁপে ওঠে আর বলতে থাকে, তোমাকে আমি কোনোদিনও ভালোবাসবো না, তুমি আমার শুধু ছাত্র, এর বেশি কিছু নয়। আমি তোমায় কখনো ভালোবাসবো না, আর শুনে রাখো, ওই ছেলেটাকে আমি ভালোবাসি, আর ওর নাম নীল, যে আমার ভালোবাসা। আমি ওকে শুধু ভালোবাসি। আর সরো, আমি বাসায় যাব। রুহিকে মিথ্যা বললো কারণ ও চায় না যাতে ওরা নীলের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠুক, আর ও যেন ওকে ভুলে যায়। কিন্তু না, নীল এখন এর চাইতেও আরো রেগে গিয়েছে, আর রাগের মাথায় ওর এমন কিছু করে ফেলবে তা কেউ কখনো ভাবতেও পারেনি। রোয়েন সোজা গিয়ে ওর শাড়ির এক টানে খুলে রুহিকে ফেলে ওর এই কাজ দেখে রুহি ওকে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। ঠাস ঠাস। এতে করে নীল আরো রেগে যায়, আর নীল রেগে গেলে ওর কোনো কিছুতেই হুঁশ থাকে না। ও মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয় তখন, যাকে এক কথায় বলে মানুষ নামে পশু। নীল ওর কাছে গিয়ে ওর সব জামা কাপড় খুলে ফেলে, আর রুহি ওর ইজ্জত বাঁচাতে বারবার নীলের কাছে বলতে থাকে, প্লিজ আমার এই ক্ষতি করো না, আমি তোমার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাইছি।
আমার এই সর্বনাশ তুমি করো না প্লিজ। রুহি কান্না করতে করতে বলতে থাকলো, কিন্তু নীল ওর কোনো কথাই শুনলো না। ওর উপর ঝাঁপিয়ে পড়লো আর সতীত্ব ওর কাছ থেকে কেড়ে নিল। আর রুহি কাঁদতে কাঁদতে একসময় নিজের সতীত্ব নীলের কাছে সঁপে দিল। রুহিকে মধ্যরাতের দিকে নীল ছেড়ে দিল। আর এদিকে রুহি কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো, নীল আজ ওর সাথে কি করলো? ওর সব কেড়ে নিল, ওকে ধর্ষণ করলো। হ্যাঁ, নীল ওকে অবৈধভাবে ধর্ষণ করলো। আর একটা সময় ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। খুব সকালে নীলের ঘুম ভাঙলো আর ও চোখ খুলে দেখতে পেল ও রুহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ওই বাচ্চাদের মতো ঘুমিয়ে রয়েছে। আর রুহির দিকেও তাকিয়ে দেখলো ওর গায়ে একটাও কাপড় নেই। নীলের কালকে রাতের কথা মনে পড়তেই নিজেকে নিজেই দোষারোপ করা শুরু করে। কি করেও পারলো ওর ভালোবাসাকে কষ্ট দিতে? কি করেও তাকে ধর্ষণ করলো? নিজেকেই নিজে বলতে লাগলো, ছি, আমি মানুষ না, আমি জানোয়ার। আমার ভালোবাসাকে শেষ পর্যন্ত এটা আমি কি করলাম? নীল একটু নড়ে জড়ে উঠতেই রুহির ঘুম ভেঙে গেল। আর উঠেই নীলকে বলতে লাগলো, সারা রাত আমার সাথে ওসব করে স্বাদ মেটেনি, তাহলে এখন আবার নিজের স্বাদ মেটাও। আমায় নাকি ভালোবাসো? এই তোমার ভালোবাসার নমুনা? ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। তুমি এমন নীচ একটা মানুষ। নীল কিছু বলছে না, শুধু শুনে গেল, কারণ রুহির প্রত্যেকটা বলা কথাগুলো সত্যি। আজ ওর রাগের কারণে ওর ভালোবাসার ইজ্জত নষ্ট করে ফেললো। আর রুহির এসব কথা শুনে নীল ভাবতে থাকে, না, এখন আর দেরি করা যাবে না, আজই আমি ওকে বিয়ে করব। ও রুহিকে নিজ হাতে রেডি করিয়ে দেয়, কিন্তু রুহি কিছুতেই নীলের কথা শুনতেছিল না। তাই ধমক দিয়ে ওকে রেডি করিয়ে দিল। আর নীলও রেডি হয়ে বের হলো। ওর মূল উদ্দেশ্য আজই রুহিকেও ও বিয়ে করবে। আর রুহি গাড়িতে বসে একটা কথাও বলেনি। নীল গাড়ি ড্রাইভ করতে করতে কাকে যেন ফোন দিয়ে সব রেডি করে রাখতে বললো। ওরা এসে গেছে কাজী অফিসের সামনে। আর নীল নেমেই রুহিকে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল, কিন্তু রুহি কিছুতেই ভিতরে যেতে চাইছিল না। তবুও নীলের জন্য বাধ্য হয়ে ভিতরে ঢুকলো আর বলতে লাগলো, এখানে আমাকে কেন নিয়ে আসছো? নীল কিছু না বলে ওকে নিয়ে ভিতরে ঢুকতে লাগলো। ও আবার একই প্রশ্ন করতে লাগলো, তাই নীল বলল, চুপ, একটাও কথা বলবে না, শুধু আমার সাথে সাথে আসো। রুহি নীলের পিছনে পিছনে ভিতরে ঢুকলো। আর ভিতরে দেখলো নীলের কিছু বন্ধু দাঁড়ানো। আর নীল কাজীকে বলতে লাগলো বিয়ে পড়াতে। রুহি তখনই দেখে ওর পাশেই ফল কাটার ছুরি, যা একটু আগেই কাজী সাহেব ফল কেটে খেয়ে সরাতে ভুলে গেছিল। আর সেটাই রুহি হাতের কাছে পেয়ে নীলকে হুমকি দিল, যদি ওকে বিয়ে করতে চায় তাহলে নিজের জীবন শেষ করে দিবে। নীল রুহিকে তখন বলতে থাকে, রুহি, এই কাজ ভুলেও করো না, কারণ যদি এই কাজ করো তাহলে তোমার মা বাবার ক্ষতির জন্য তুমি দায়ী হবে। মানে? মানেটা খুব সহজ, যদি আমাকে না বিয়ে করো তাহলে তোমার মা বাবাকে আমার লোকেরা মেরে দিবে। রুহি ভয় ওর হাতের চাকু নিচে ফেলে দিয়ে বলতে থাকে, প্লিজ ওদের কিছু করো না, আমি তোমার সব কথায় রাজি। এই তো ভালো মেয়ে, কাজী সাহেব বিয়ে পড়ান। অতঃপর ওদের বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হতে কাজী অফিস থেকে নীল রুহির হাত ধরে বের হলো। ওরা বের হতে ওদের সামনে এলো পুলিশের কয়েকটা গাড়ি। আর নীল একটুও চমকায়নি, বরং ডেভিল হাসি দিয়ে রুহির কানের কাছে মুখটা নিয়ে বলল, রুহি, তোমার বাবা মা কিন্তু এখনো আমার কাছে, তাই যা বলার বুঝে শুনে বলো, ঠিক আছে? চুপ। এর মধ্যে পুলিশ বন্দুক ধরে ওদের সামনে আসলে নীল বলল, পুলিশ অফিসার, এনিথিং রং? হ্যাঁ, আপনাদের সবার আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন? আমাদের অপরাধ, আর এর থেকেও বড় কথা, আপনি আমায় চিনেন। আপনাকে আমার চেনার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের এই কারণে নিয়ে যেতে চাইছি যে আপনারা রুহি ম্যাডামকে অপহরণ করেছেন, এবং এটা আমাদের বলা হয়েছে। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? আমি বা আমরা রুহিকে অপহরণ করব কেন? ইভেন ও আমার এখন ওয়াইফ। আর বিশ্বাস না হলে রুহিকেই প্রশ্ন করে দেখুন। ম্যাডাম, আপনিই বলুন। কিছুক্ষণ চুপ থেকে রুহি বলতে লাগলো, জি, নীল আমার স্বামী, আর আমরা কিছুক্ষণ আগে বিয়ে করেছি, আর তা নিজের ইচ্ছেতেই। তাহলে আপনি কাউকে কিছু না বলেই উধাও কেন হয়ে গিয়েছিলেন? আসলে আমার ইচ্ছে ছিল আমরা পালিয়ে বিয়ে করব, তাই কাউকে কিছু না বলে এখানে চলে এসেছি। ওকে, তা মিস্টার আপনি কে? আমি নীল আহমেদ, রোহান আহমেদের একমাত্র ছেলে। আপনি বিজনেসম্যান রুহান আহমেদের ছেলে? হ্যাঁ। সরি স্যার, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দিবেন। আচ্ছা স্যার, আমরা চলি তাহলে। আসুন। অতঃপর পুলিশ চলে যাওয়ার পর নীল ওর বন্ধুদের সাথে বিদায় দিয়ে রুহিকে নিয়ে গাড়িতে বসলো। ওরা আর ওখানে এক মুহূর্ত থাকবে না, সোজা ঢাকায় চলে যাবে। নীল গাড়িতে বসে ড্রাইভ করতে করতে বলতে লাগলো, বাহ, আমার বউ হবার পর তো আমার জন্য ভালোই মিথ্যা বলতে পারলে।
ওটা তোমায় বাঁচাতে নয়, আমার মা বাবাকে বাঁচাতে। তা না হলে আমি নিজের হাতে তোমাকে মেরে দিতাম। তাও ভালো, অন্তত পক্ষে বলেছ তো, তা যেভাবেই বলো আমি তাতেই খুশি। রুহি আর কিছু বললো না, চুপ করে রইল। আর মনে মনে বলতে লাগলো, তোকে আমি কখনো মাফ করব না। অন্তত পক্ষে তোর মতো কোনো ধর্ষক কারো স্বামী হতে পারে না। তোকে আমি ঘৃণা করি, শুধু ঘৃণা। যতই ঘৃণা করো আমাকে ভালো, ঠিকই আমায় বাঁচতে হবে তোমাকে। রুহি ওর কথা শুনে ওর দিকে তাকিয়ে আবার জানালার দিকে তাকালো, কিছুই বলল না। কিছুক্ষণ পর নীল ড্রাইভিং করার সময় খেয়াল করলো রুহি ঘুমিয়ে পড়েছে। ওকে নিজের কাছে এনে এক হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ড্রাইভিং করার দিকে মন দিল। ওদের উদ্দেশ্য এখন যত দ্রুত সম্ভব ঢাকা পৌঁছানো। সকাল 10টা বাজে আনুমানিক। তখন রুহির ঘুম ভাঙার পরও নিজেকে আবিষ্কার করলো একটা রুমে, কিন্তু এই রুমটা কার বা কাদের বাসায় আছে তাই ও বুঝতে পারলো না। রুহি বিছানার সামনে তাকাতে দেখলো অনেকগুলো ছবি দেওয়ালে টাঙানো। ও উঠে ছবিগুলো দেখতে লাগলো, কিন্তু এই ছবিগুলো ও তুলেনি। তাহলে তুললো কে? আর তার পাশেও দেখতে পারলো নীলের কয়েকটা ছবি। তারপরও বুঝতে পারলো এই কাজগুলো কার। এর মধ্যেই দরজায় কে যেন নক করে রুমের ভিতরে প্রবেশ করলো। ও তাকিয়ে দেখলো নীল ভিতরে আসছে, আর এসে ওকে বলল, কি তোমার তাহলে ঘুম ভাঙলো? হ্যাঁ। আসো, ফ্রেশ হয়ে নিচে আসো। কিন্তু আমার তোমার সাথে কিছু কথা ছিল। বলো। আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসতে পারবো কিনা জানি না। তুমি আমার থেকে কোনোদিন স্ত্রীর অধিকার পাবে না। আর যা সেদিন করেছো, আর তারপর তোমাকে আর ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তুই কি চাও বলো, তাই হবে। আর সেদিনের জন্য পারলে আমায় মাফ করে দাও। আমি যা চাইবো তাই দিবে, তাই তো? দিব, বলো। আমি ডিভোর্স চাই। দাও, আমাকে ডিভোর্স দাও, না হলে আমি তোমায় ডিভোর্স দিব। নীল রুহির কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু চায় না জোর করে ওকে ভালোবাসতে। ওর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে রুহি নিজেই ওকে ভালোবাসবে। ও যেভাবে পারুক সেভাবেই রুহিকে নিজের করার চেষ্টা করবে। তাই ও রুহিকে বলতে লাগলো, ঠিক আছে দিব, কিন্তু তার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে, না হলে ডিডি ডিভোর্স দেওয়া যাবে না। ঠিক আছে। আমি আমার বাসায় যেতে চাই। আর এই বাসা কার? আমি এখানে থাকবো না। তা যেতে পারবে, কিন্তু একেবারে জন্য নয়, কিছুদিনের জন্য। কারণ আমাদের ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আর হ্যাঁ, তোমার মা বাবা আমাদের বাসায় কিছুক্ষণের মধ্যেই আসছে, আর রেডি হয়ে নিচে আসো। আর হ্যাঁ, প্লিজ আমার মা বাবার সামনে একটু নর্মাল ব্যবহার করিও, না হলে তাদের কষ্ট আর সম্মান নষ্ট হবে। আমার এই অনুরোধটা প্লিজ রাখো। ঠিক আছে। রুহি আর কিছু বলতে যাবে, এর মধ্যেই দরজায় কে যেন নক করলো। রুহি তাই থেমে গেল, আর কিছু বলল না। নীল গিয়ে দরজা খুলে দিল, দেখলো ওর মা আসছে। দরজা খুলতেই বলতে লাগলো, আরে মা, তুমি আসতে গেলে কেন? আমরাই তো নিচে আসতেছিলাম। তুই সর, একে তো মেয়েটাকে বিয়ে করলি না জানিয়ে, তারপর আমাকে আবার জ্ঞান দিতে আসছিস। সর তো। হ্যাঁ, ছেলের বউকে পেয়েছো না, তাই এখন ছেলে বড় হয়ে গেল। তাই হয়েছে। তারপর ভেতরে ঢুকে মা রুহির কাছে গেল। রুহি নীলের মাকে পা ধরে সালাম করলো। ওর মা রুহিকে বলতে লাগলো, থাক মা, আমাকে পা সালাম করতে হবে না। তুমি এখন থেকে আমার মেয়ে। মেয়ে কি মায়ের পা ধরে নাকি? আমার বুকে এসো। আন্টি। কি বললে তুমি? আন্টি একদম চলবে না, মা বলে ডাকো, ঠিক আছে? ঠিক আছে মা। এই তো আমার সোনা মেয়ে। এই নীল, যা, তোর বাবা তোকে ডাকছে। যাচ্ছি। নীল চলে যাওয়ার পর নীলের মা রুহিকে বলতে লাগলো, মা, একটা সত্যি করে কথা বলবে? মা বলুন, কি জানতে চান? নীল তোমাকে জোর করে বিয়ে করেছে, তাই তো? না মা, আমার ইচ্ছেতেই আমরা বিয়ে করেছি। থাক মা, মিথ্যে বলো না। আমি সব জানি। নীলের বন্ধু আমাকে সব বলেছে। তুমি ভার্সিটির ম্যাডাম, তাই না? রুহি এবার কেঁদেই দিল, কারণ এতক্ষণ পর মনে হলো ওর নিজের মার সাথেও কথা বলছে। নীলের মা রুহিকে নিজের কাছে নিয়ে বলতে লাগলো, থাক মা, কেঁদো না। জানো, আমার ছেলেটা না একদম একরোখা, খুব রাগী। যেটা বলবে আর যেটাই চাইবে করে বা নিয়েই ছাড়বে। কিন্তু ওর মনটা না খুব ভালো। কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি, এবং ওর রাগ উঠলে ওর কোনো দিকে খেয়াল থাকে না। ও একটু বেশি রাগী, কিন্তু তবুও আমরা ওকে কিছু বলি না। কেন জানো? কেন? যখন ওর বাবার আর আমার বিয়ে হয়, তার অনেক বছর পরও আমার গর্ভে আসে। জানো, আল্লাহর কাছে অনেক কাদার পরেও জন্ম হয়। তাই ওকে আজ পর্যন্ত কেউ কোনোদিন শাসন করেনি। আদর করতে করতে আজও এমন যে কাজ করবে তা আমরা কোনোদিন ভাবতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও মা। না মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।
আপনি তো এখন থেকে আমারও মা, আর মেয়ের কাছে কি মা কোনোদিন মাফ চায় বলুন? তা এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে মা? জি মা, বলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। হুম। আর হ্যাঁ, পারলে আমার পাগল ছেলেটাকে একটু ভালোবেসো, কারণ ও যে তোমায় ছাড়া মরে যাবে। বড্ড ভালোবাসে আমার ছেলেটা তোমায়। ওকে একটু মানুষ করো, আর দেখবে তাহলে ও তোমায় মাথায় করে রাখবে। হুম। আচ্ছা মা, তুমি রেডি হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। আর একটু পর তোমার মা বাবা আসবে। ঠিক আছে মা, আমি রেডি হয়ে আসছি। তারপর নীলের মা চলে গেল আর রুহি ভাবতে লাগলো ওর অবশেষে কষ্ট বোঝার জন্য একজন মানুষ হলো। তারপর ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আর এদিকে নীল ওর বাবার কাছে গিয়ে কিছুক্ষণ বকা খেলো। আর ওর বাবা বলতে লাগলো, তোর থেকে আমরা এই সব আশা করিনি। একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিভাবে তুই ওকে জোর করে বিয়ে করলি? নীল শুধু চুপ করে শুনছে। ওর বাবা আবার বলতে লাগলো, আমি ওর বাবা মাকে বলে দিয়েছি, ওরা আসছে। ওদের সাথে কথা বলে তোদের আবার বিয়ে হবে। যা এখন তুই এখান থেকে। আর শোন, বৌমাকে নিয়ে আমার কাছে আয়। জি। নীল ওর বাবার রুম থেকে বের হয়ে সোজা ওর রুমে চলে গেল। এসে দেখলো রুহিল গোসল করে সদ্য বের হয়েছে আর আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। ওর কিরকম একটা নেশা চেপে গেল। ও গিয়ে রুহির কোমর জড়িয়ে ওর চুলের গন্ধ নিতে লাগলো। রুহি টের পেয়ে দেখলো নীল ওর কোমর জড়িয়ে ওর চুলের গন্ধ নিতেছে। নীলের প্রত্যেকটা স্পর্শকে পাগল করে দিচ্ছে। যেই নীল ওকে ঘুরিয়ে কিস করতে যাবে অমনি নীলকেও ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল আর ঠাস ঠাস করে জড় মেরে দিল। আর বলতে লাগলো, তোকে আমি আমাকে স্পর্শ করতে মানা করেছি না? আমি বলেছি না আমাকে ডিভোর্স দিয়ে দিতে? কোনো অধিকার দিব না আমি তোকে। তারপরও কেন বারবার আমার কাছে আসিস? আর একবার যদি আমার কাছে আসিস তাহলে আমি নিজের জান দিয়ে দেব। একবার আমায় নিয়ে স্বাদ মেটেনি। নীল কিছু না বলে ওর শাড়ির আঁচল উঠিয়ে দিয়ে, সরি, মাফ করে দিও, তোমায় বাবা নিচে নিয়ে যেতে বলেছে, আসো। এই বলে নীল নিজের চোখের জলটা মুছে ফেলে যাতে রুহি না দেখে। নীলকে আজ পর্যন্ত কেউ গায়ে হাত তুলেনি। আর রুহিকে যখন থেকে ভালোবাসার কথা বলেছে সেই থেকেই ও ওর হাতে চড় খেতে খেতে আসছে। তারপর নীল পিছে পিছে রুহিও নিচে চলে গেল। আর বাবার সাথে কথা বলেও রুহির তাদের দুজনকেই পছন্দ হলো, শুধু নীল ছাড়া। অতঃপর ওর খাবার টেবিলে গেল। রুহি দেখলো সব পছন্দের সব খাবার টেবিলে সাজানো। ও অবাক হচ্ছে এই ভেবে যে ওর পছন্দের খাবার নীলের মা কিভাবে জানলো। তখনই নীলের মা বলে উঠলো, কি অবাক হচ্ছ? এই ভাবছো বুঝি আমরা কিভাবে জানলাম তোমার পছন্দের সবকিছু? তাই তো, তাহলে শোনো, নীল বলেছে সবকিছু কালকে। রুহি হালকা একটু লজ্জা পেল আর নীলের দিকে চেয়ে এক পলক দেখলো। নীল সে খাবার নিয়ে লাড়িয়ে দিচ্ছে নিজের দিকে চেয়ে। রুহি ভাবতে লাগলো এই মানুষটার আর ওর কত রূপ দেখা লাগবো। ও তাই ভেবে পাচ্ছে না। নীলের মার ডাকে হুঁশ ফিরল ওর। আর সে বলতে লাগলো, খাও মা। সবাইকে নিজ নিজ রুমে চলে গেল। আর নীল সে চলে গেল ছাদে ওর প্রিয় গিটারটা নিয়ে। আর এদিকে রুহি রুমে ঢুকে সবকিছু ঘুরে দেখতে লাগলো। এর মধ্যে গিটারের শব্দ শুনে অনুসরণ করে উপরে ছাদের দিকে যেতে লাগলো। নীল এক কোনায় বসে নিজ মনে গিটারের সুর তুলছে আর সিগারেট কিছুক্ষণ পর পর টানছে। আর তার শেষে গান ধরলো, तेरे जाने का गम और न आने का गम फिर जमाने का गम क्या करे राह देखे नजर रात भर जाग कर पर तेरी तो खबर ना मिले। নীল গান গেয়ে পাশে ফিরতে দেখে রুই চোখ বুজে গান শুনতেছে। ও উঠে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। রুই কোনো গানের আওয়াজ না পেয়ে পাশে ফিরে তাকাতেই লজ্জা পায়, কারণ নীল ওর দিকে একভাবে তাকিয়েছিল। আরো সাথে সাথে ওখান থেকে দৌড়ে নিচে চলে যায়। আর রুহি এভাবে লজ্জা পেয়ে চলে যাওয়াতে নীল মুচকে এসে নিচে চলে আসে। আর এর মধ্যেই রুহির মা বাবা চলে আসে, কিন্তু নীল আসে না। আর নীলের মা তাদের বসতে দিয়ে রুহি আর নীলকে ডাকতে ওদের কাজের লোককে উপরে পাঠায়। তাদের কাজের লোক গিয়ে নীলের রুমের সামনে নক করার সাথে সাথে রুহি দরজা খুলে দেয়। আর তখন কাজের লোকটি রুহিকে উদ্দেশ্য করে বলতে থাকে, ভাবি আপনাদের দুজনরে আন্টি নিচে আইতে কইছে। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। তারপর কাজের লোক ওখান থেকে চলে আসে। আর রুহি ওদিকে নীলকে খুঁজতে লাগলো, কিন্তু ও তো রুমে নেই। তারপর ওর মনে পড়ল নীল তো ছাদে। ওর সাথে সাথে ছাদে গেল আর দেখলো নীল পকেটে 2 হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর পাশে ওর পছন্দের গিটারটা রাখা। রুহি ভাবলো ওকে ডিস্টার্ব করবে না, কিন্তু আবার মনে পড়লো মা তো ওদের যেতে বলেছেন যে। তারা দেরি না করে ওকে ডাক দিল,
কিন্তু নীলের কোনো সারা শব্দ না পেয়ে আবার একটু জোরেই ডাক দিল রুহি। তখন নীল বলল, হ্যাঁ বলো, কিছু বলবে? মা আমাদের নিচে যেতে বলেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা বলে রুহি নিচে চলে গেল। আর তারপর নীলও কিছুক্ষণ ছাদে থেকে নিচে ওর রুমে চলে আসে। আর রুহি নিচে নামতেই দেখে ওর মা বাবা নিচে বসা। ওর মা বাবাকে দেখে সোজা উপর থেকে নিচে নেমে এসে ওর মা বাবাকে জড়িয়ে ধরে। ওর মা বাবা রুহিকে জড়িয়ে ধরে আর রুহি ওর মা বাবাকে জিজ্ঞেস করে, তোমরা কেমন আছো? ওর বাবাই জবাব দেয়, যেমন দেখছিস তেমনই আছি। তোকে ছাড়া কখনো ভালো ছিলাম নাকি আমরা, তুই বল? আর একবারও কি পালিয়ে বিয়ে করার আগে আমাদের কথা ভাবলি না? আমার মান সম্মানের কথা ভাবলি না কেন মা? আমাদের বললেই তো পারতি, আমরাই তোদের বিয়েটা সব আয়োজন করে খুব ভালোভাবে দিয়ে দিতাম। সরি বাবা, আমাকে মাফ করে দাও। আরে এই দেখো আমার পাগলি মেয়েটা কাঁদছে দেখি। আচ্ছা মা, কাঁদিস না, তোর চোখের জল আমরা সহ্য করতে পারি না। আর আমরা কি তোর উপর রাগ করে থাকতে পারি বল? তবুও। আচ্ছা মা, মাফ করে দিয়েছি, এবার খুশি তো? রুহি বাদে সবাই হেসে দিল রুহির এমন ব্যবহারে। রুহিতে খানিকটা লজ্জা পেল। অতঃপর রুহির বাবা নীলের বাবাকে বলতে লাগলো, বিআই সাহেব, তার ছেলে মেয়ে তো নিজেরাই বিয়েটা করে নিল, তাই আমি আর কি ভাবছিলাম যে ওদের বিয়েটা খুব ভালোভাবে আবার দিতে। আপনারা কি বলেন? জি, আমরাও তাই ভাবতেছি। আমরা আপনার প্রস্তাবে রাজি। আচ্ছা, তাহলে তো একটা দিন দেখে ওদের ভালোভাবে বিয়েটা দিয়ে দেওয়াই যায়। আচ্ছা বিয়ান সাহেবা, তা জামাই বাবাজি কোথায়? ওকে তো রুহির সাথে নিচে আসতে বললাম। রুহিমা, ও কোথায়? জি মা, ওকে তো ডেকে আসছিলাম আসার সময়, ও বললো ও আসছে, কিন্তু এখনো আসলো না কেন তাই বুঝতে পারলাম না। দাঁড়ান, আমি দেখে আসছি। যেই বলতে উঠতে যাবে সেই ও সিঁড়ির দিকে তাকিয়ে রইল। ওর এভাবে তাকিয়ে দেখা দেখে বাকিরা সবাইও সিঁড়ির দিকে তাকায়। আর সবাই তাকিয়ে দেখলো নীল ব্ল্যাক পাঞ্জাবি, ব্ল্যাক প্যান্ট, চুলগুলো সোজা করে দাঁড়ানো আর ঠোঁটগুলো গোলাপি, জাস্ট দেখার মতো। এক কথায় হিরো। যে মেয়ে দেখবে প্রেমে পড়বেই সে। রুইজে নীলের দিকে তাকিয়ে একভাবে যে আছে তা দেখে ওদের মা বাবা মুচকি মুচকি হাসছে। হঠাৎ রুই খেয়াল হলো সবাই ওকে দেখে মুচকি মুচকি হাসছে। তা দেখেও লজ্জা পেয়ে গেল আর নিজেকে একটু সামনে বসে পড়লো মাথা নিচু করে। এর মধ্যেই রুই নদীর কাছে চলে এলো আর এসেই সালাম দিল। আর রুহির মা বাবা একসাথে বলল, মাশাল্লাহ, বেঁচে থাকো বাবা। হ্যাঁ বিয়াই সাহেব, আমার মেয়ের জন্য এতদিনে একটা সুযোগ্য ছেলে পেলাম। এরকম আরো অনেক কথা হলো তাদের মাঝে এবং কিছুক্ষণ পর তারা চলে গেল। আর ওদের বিয়ে আবার ঠিক হলো 3 মাস পর হবে। ওরা চলে যাওয়ার পরই রাতের বেলা রুহি নীলের বাবা মাকে বলল, বাবা মা, আমার কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। আসলে আমি আমার চাকরিটা করতে চাই, যদি তোমরা মত দিতে। নীলের মা বাবা একসাথে হেসে দিয়ে বলল, আরে এটা তো ভালো কথা, আমরা রাজি আছি মা। আর তোমার যা দরকার তার সোজা বলে দিবে, ঠিক আছে? রুহি খুব খুশি ওর শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ মা। তারপরে চলে যায়। উপরে দেখে নীল ওর ছবির দিকে তাকিয়ে আছে আর ছবি দেখে নিজে নিজেই বলছে, রুহি জানো, তোমাকে না খুব ভালোবাসি, শুধু বোঝাতে পারি না। যদি তুমি বলো না নিজের জীবনটা দিয়ে দিতে, কিন্তু আমি তা পারবো না। কেন জানো? ভালোবাসি তো তোমায়। আমি যদি নিজের জীবনটাই দিয়ে দিই তাহলে তোমার খেয়াল রাখবে কে? তোমাকে ভালোবাসবে কে? আমার মতো আর কেউই তোমায় পাগলের মতো ভালোবাসতে পারবে না। আর আমার জীবন কেন দিব না জানো? কারণ আমার জীবনটাই তো হলে তুমি। এগুলো সবই নীলের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিল। রুহির এই কথাগুলো শুনে খারাপও লাগলো আবার ভালো, কিন্তু কেন লাগলো তাও জানে না। ওর চোখ দিয়ে এমনিতেই পানি পড়ে গেল। ও চোখে হাত দিয়ে দেখলো ওর চোখে পানি, কিন্তু বুঝতে পারলো না কেন ওর চোখ দিয়ে পানি পড়লো। ও চোখের পানি মুছে দরজায় নক করলো। নীল নক করার আওয়াজ পেয়ে চোখের জল মুছে দরজা খুলে দিল। দেখলো রুহি দরজার সামনে দাঁড়ানো। ওকে ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর রুহিকে বলতে লাগলো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। আর রুহি বলতে লাগলো, না থাক, খাটে শুয়ে পড়ো। নীল রুহিকে থামিয়ে বলতে লাগলো, না, আমি চাই না তোমার পাশে শুতে, কারণ যদি আমার টাচ লাগে তোমার শরীরে আর তুমি সেই রাগে নিজের ক্ষতি করো, আর এমনিতেই তো তুমি চলে যাবে, তাই মায়া আর না বাড়ানোই ভালো। রুহি কিছু বলতে পারলো না। কি বলবে? যে আসো, নিজের বউয়ের কাছে আসো, তাকে আদর করো। কিন্তু রুহি তো ওকে মেনেই নেয়নি। তাহলে কিভাবে কি সম্ভব? কোনোভাবে এসব সম্ভব না। ও তোকে ধর্ষণ করেছে, ও তোকে ঘৃণা করে। কিন্তু নীল ওর থেকে দূরে গেল ওর খারাপ লাগার কথা না, ওর তো খুশি হওয়ার কথা। ও কেন খুশি হতে পারছে না?
কেন খারাপ লাগছে ওর। এর মধ্যে নীল বলে উঠে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও শুয়ে পড়ো। আর নীলও কিন্তু রুহি ঘুমালেও নীল ঘুমায়নি। ও পুরো রাত সজাগ থেকে ওকে দেখতে রয়েছে, কিন্তু কখন নীলও ঘুমিয়ে পড়েছে তার নীল নিজেও জানে না। সকালে সূর্যের আলো নীলের চোখে পড়তে ওর ঘুম ভেঙে গেল। আর ওর রুহির দিকে তাকিয়ে আছে আর ভাবছে দুনিয়ার সব মায়া মেয়েটির মুখে দিয়া দিয়েছে। রুহি সেই মেয়ে যে ওর মনটা চুরি করেছে, যাকে ও একটু না খুব ভালোবাসে, কিন্তু মেয়েটা বুঝলোই না ওর ভালোবাসা। এর মাঝেই রুহির ঘুম ভেঙে গেল, দেখে নীল ওর থেকে দূরে দাঁড়িয়ে আছে। আর ও উঠে বসতে ওকে বলল, শুভ সকাল। শুভ সকাল। ঘুম কেমন হলো? ভালো, তোমার? হ্যাঁ ভালো। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, আমি বাসের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। অতঃপর রোয়েন অন্য রুমে এসে ফ্রেশ হয়ে একসাথেই বের হলো, আর তারপর একসাথে নিচে নামলো। যখন সবাই বসে খাচ্ছিল তখন নীলের বাবা বলতে লাগলো, রোয়েন, আজ থেকে তুই ভার্সিটি যাবি, আর সাথে করে বৌমাকে নিয়ে যাবি। ওকে বাবা। রুহি বা তার শাশুড়ি কেউই কোনো কথা বলল না। খাওয়া শেষ হলে উপরে গিয়ে নীল রুহিকে ওর কাপড় যে জায়গায় রাখা ওই জায়গা দেখিয়ে দিল। তারপর নীল ওই রুম দিয়ে বের হয়ে এলো। আর রেডি হয়ে যখন ওরা একে অপরের সামনে এলো, আশ্চর্যজনকভাবে দুজনেই দেখলো ওরা একই কালারের ড্রেস পরেছে। ওরা এই জিনিসে একটু অবাক হলেও নীলকে দেখা যাচ্ছে ও মনে হয় এতে খুশি হয়েছে। এটা দেখে রুহি যেই আবার ড্রেস পাল্টাতে যাবে তখন ওর বাবা আসলো, আরো যেতে পারলো না। তারপর বাবা ওদের কাছে এসে নীলকে বলতে লাগলো, রুহিকে সাবধানে নিয়ে যাস। বলে ওরা ওখান থেকে চলে আসে। আর রুহি নীল গাড়িতে ওঠে। নীল গাড়ি চালায় আর রুহি পাশের সিটে বসা। আর রুহি নীল বলে, আমাদের ব্যাপারটা জানো, ভার্সিটির কেউ জানে না। এটা বলার সাথে সাথে নীল গাড়ি থামিয়ে ফেলে। এতে রুহি খানিকটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি হলো, গাড়ি থামালে কেন? ভার্সিটি চলে এসেছি, নামো, গাড়ি পার্ক করে আসি আমি। ওকে। আর নীল গাড়ি পার্ক করে রুহির কাছে আসলো। আর ওরা একসাথে গেটের ভিতরে ঢুকতেই সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে, যেন ওরা কোনো এলিয়েন দেখতেছে। রুহি হালকা ওদের দিকে তাকিয়ে না দেখার ভান করে ওখান থেকে চলে আসে আর সোজা অফিস রুমে চলে যায়। আর নীল সোজা ওর বন্ধুদের কাছে আড্ডায় চলে যায়। ওর বন্ধুদের কাছে যেতে ওর বন্ধুরা বলে ওঠে, কি মামা, কেমন প্রেম চলতেছে? কি চলতেছে মানে? মানে বলে যে তুই আর ম্যাডাম একসাথে এক গাড়িতে, আর তার উপর আবার এক কালারের ড্রেস। কেমনে কি, ম্যাডাম কি তোর প্রস্তাবে রাজি নাকি? আরে না, এমনি কালার ম্যাচ হইতেই পারে, এটা স্বাভাবিক। আর ম্যাম আমাদের কেমন যেন আত্মীয় হয়, তাই এখন থেকে আমাদের বাসায় কিছুদিন থাকবে আর আমার সাথেই আসবে। আরে মামা, তাহলে তো ভালোই হইলো, তুই একটু ভালো টাইম পাবি ম্যাডামের লাইন মার। দেখি কি করা যায়। এর মাঝেই নীলের সামনে এসে হাজির। আর নীল ওকে দেখে পাশ কাটিয়ে ওদের বন্ধুদের দিয়ে যাওয়া ধরল। তখনই নীলা বলল, নীল, আমার কথাটা একটু শোনো প্লিজ। নীল দাঁড়ালো আর ওর দিকে ফিরে বলল, বলো। আসলে আমি ওই দিনের জন্য সরি, আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে কাউকে কোনোদিন জোর করে ভালোবাসা যায় না। আমাকে কি মাফ করা যায় না? তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। সত্যি আমায় ক্ষমা করেছো? তাহলে আমরা কি বন্ধু হতে পারি? ওকে। নীল কিছুক্ষণ ভেবে বলল। তখনই রুহি উপর দিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল। আরো দেখলো নীল আর নীলা হেসে হেসে হাতে হাত মিলে কথা বলছে, যা দেখে রুহির কেন জানি খুব কষ্ট লাগলো। মনে হচ্ছিল ওর প্রিয় জিনিসকেও খুব তাড়াতাড়ি করেই ওর থেকে কেড়ে নিবে। রুহি আর ওদিকে খেয়াল না করে সোজা ক্লাসরুমে চলে আসে। নীল আর নীলা কথা বলতে বলতে ক্লাসের দিকে আসা ধরলো। আর ক্লাসের সামনে এসেই রুহির অনুমতি নিয়ে ওরা সবাই ভিতরে ঢুকলো। সামনে নীল কোনো সিট না পেয়ে পিছিয়ে গিয়ে বসলো। আর ওর পাশে নীলাও বসলো, যা দেখে রুহির মেজাজ খুব গরম হয়ে গেল। রুহির রকটা কোনো রকম কন্ট্রোল করে ক্লাসে পড়ানোর দিকে মনোযোগ দিল। কিন্তু কিছুক্ষণ পর পরেও নীলের দিকে খেয়াল করছে। ও দেখলো আজ নীল ওর দিকে একবারও তাকালো না, যাতে করে ও আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে নীলার কাছে চলে যায় আর ওদের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু ওরা তো ওদের কাজ নিয়ে ব্যস্ত। রুহি যে ওদের সামনে এসে দাঁড়িয়ে আছে তার দিকে ওদের কোনো খেয়াল নেই। রুহি আর সহ্য করতে না পেরে একটু জোরেই চিৎকার দিয়ে উঠলো, স্টপ! সবাই কিছুটা ভয় পেয়ে রুহির দিকে তাকায়। আর নীলা তো বেচারি ভয় পেয়ে নীলকে জড়িয়ে ধরে। আর নীল একটু ভয় পেলে ও নিজেকে সামলে নিয়ে একবার রুহির দিকে আর একবার নীলার দিকে তাকায়। ও রুহির দিকে তাকিয়ে দেখে ওর চোখ দুটো রাগে লাল হয়ে গেছে আর গাল দুটো লাল হয়ে গেছে। আর নীলার দিকে তাকিয়ে দেখে ওকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, ছাড়ার নামই নেই। নীল নীলাকে একটু জোরে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নেয়। আর নীলা একটু লজ্জা পাওয়ার ভঙ্গি করে নিচে তাকায়। এবার রুহি ওদের বলতে শুরু করে,
এই দাঁড়াও তোমরা। সাথে সাথে ওরা দুজনই দাঁড়িয়ে গেল আর রুহি বলতে লাগলো, এই মেয়ে লজ্জা শরম নাই? ক্লাসের মাঝে এসব কি? হ্যাঁ, ক্লাস করতে আসো না প্রেম করতে, কোনটা? এত ছেলেদের জড়িয়ে ধরার অভ্যাস কেন? ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে থাকতে পারো না? আর নীল, তুমি কি ক্লাস করতে আসো না, ক্লাসে এসব করতে? হ্যাঁ? নীলা আর নীল বলে উঠলো, সরি ম্যাম, আর হবে না। রাখো তোমাদের সরি, এখনই বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে দুজনই। ওদের আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নীলকে একদম এক মাথায় আর নীলা এক মাথায় দাঁড়া করিয়ে দিল। আর কত কি দেখবো। তারপর রুহি ক্লাসে চলে আসে আর ক্লাস করতে ভালো না লাগায় ও ওদের পড়া দিয়ে সোজা ক্লাস থেকে বের হয়ে যায়। আর অফিস কক্ষে সে ভাবতে থাকে, আমি তো ভালোবাসি না, তাহলে আমি কেন ওর পাশে অন্য মেয়ে সহ্য করতে পারি না? না, আমার ওর থেকে দূরে দূরে থাকতে হবে। রুহি মনে মনে এই কথাগুলো চিন্তা করলো। আর এদিকে নীল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, ইয়েস, রুহি আমায় আস্তে আস্তে করে ভালোবাসতে শুরু করছে। এখন শুধু আমার প্ল্যান মতো কাজ করতে পারলেই হলো। আর এরই মাঝখানে সব ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রুহি একাই বাসায় চলে যায়। আর নীল বের হয়ে রুহিকে কল দেয়, কিন্তু না ধরেই SMS দিয়ে বলে দেয় ও বাসায় চলে গেছে, ও যেন চলে আসে। আর কল কাটতেই নীলা ওর সামনেই আসে আর আবারও সরি বলে ক্লাসের কাহিনীর জন্য। নীল বলে কোনো ব্যাপার না। নীলা নীলের কাছে ওর নাম্বার চায় আর নীল ওর নাম্বার দিয়ে দেয়। তারা একে অপরকে বাইক দিয়ে ওখান থেকে চলে আসে। আর নীল বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে উপরে রুমে চলে যায়। এর মাঝে রুহির সাথেও একটাও কথা বলেনি। ও ক্লান্ত থাকায় বিছানায় শোয়ার পরেই ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পর যখন রুহি উপরে আসে তখনও দেখতে পায় নীলের কল বাজছে, কিন্তু পিক করলো না। তারপরে বারবার কল বাজার জন্য যেই ওর মোবাইল স্ক্রিনের দিকে তাকালো, নীলার নাম্বার আর ওর নাম্বারের ওপর ওর নাম দেখে রুহির মেজাজ 440-এ উঠে গেল। আর ওইখানে না থেকে ওখান থেকে চলে গেল সোজা ছাদে। আর সে ভাবতে লাগলো, আমি কেন ওর কথা ভাবছি? কেন ও কারোর সাথে কথা বললে আমি কেন সহ্য করতে পারতেছি না? আমার সাথে কেন এমনটা হচ্ছে? কেন? না, আমি আর ওর দিকে কোনো খেয়াল দিব না। ওকে আমি শুধু ঘৃণা করি, শুধু ঘৃণা। আর নীলের বিকালের দিকে ঘুম ভাঙে আর উঠে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিতেই দেখে নীলার অনেকগুলো মিসড কল। আর ওর সাথে সাথেই ব্যাক করে আর ছাদে চলে যায়, কারণ ও জানে রুহি এখন ছাদেই থাকবে। ওর সামনে ওকে দেখিয়ে রেখে কথা বলবে, তাই তাড়াতাড়ি করে ছাদের দিকে পা বাড়ায়। আর উপরে উঠে দেখে রুহি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। বাতাসের চুলগুলো এলোমেলো ভাবে উড়ে বেড়াচ্ছে, কিন্তু কাছে যাওয়ার সাহস করলো না, কারণ যদিও ওকে টাচ করে তাহলেও নিজের ক্ষতি করবে এই ভয়। অতঃপর কিছু না ভেবে নীলাকে কল করলো আর রুহিকে শুনিয়ে শুনিয়ে অনেক কথা বলতে লাগলো। রুহি আর না শুনতে পেরে নীলের দিকে রাগে একটা লুক দিয়ে ওখান থেকে নিচে চলে আসলো। নীল ওর চলে যাওয়া দেখে নিজে নিজেই হেসে ফেললো আর বলতে লাগলো, ভালো তো অবশ্যই বাসবে, শুধু আমায় তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এইভাবে চলতে রয়েছে ওদের বিয়ের 2 মাস, এর বেশি হয়ে এসেছে। আর এর মাঝে রুহি ও নীলকে খুব খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু হৃদয়কে এখন ওর মনের কথা জানাতে পারেনি। এর মাঝেই হঠাৎ একদিন রুহির এর সাথে দেখা হয়ে যায় আর ওরা একটা কফি হাউসে যায় আর কথা বলতে থাকে। আর নীলও একটা কাজে ওর বন্ধুদের সাথে ওই জায়গায় যায় আর দেখে রুহির হাত হৃদয় ধরে আছে। আর তার নীল দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। আর সাথে সাথে নীল রুহির হাত ছেড়ে দেয় আর রুহি ওর হাত ছুটার পর পরই উঠে দাঁড়ায় আর বলে, নীল, তুমি এখানে? কেন, এসে কি ভুল করলাম নাকি? তোমাদের মধুর সময় নষ্ট করে দিলাম, তাই না? দেখো নীল, তুমি ভুল বুঝছো আমাকে। তুমি যা ভাবছো এখানে তেমন কিছুই হয় নাই। চুপ, একদম চুপ। তোমায় আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝলাই না। তোমাকে কতই না ভালোবেসেছিলাম। কেন কেন করলে এমনটা কেন? আসলে তোমার মতো মেয়েরা আমার ভালোবাসার যোগ্যই না। রুহি আর নিজেকে কন্ট্রোল না করে রেগে গিয়েই নীলের গালে থাপ্পড় বসিয়ে দিল, ঠাস ঠাস করে 2টা থাপ্পড়। আর বলতে লাগলো, আমি একজনের সাথে কথা বললেই দোষ, আর তুমি যখন নীলার সাথে সারাদিন ঘুরে বেড়াও, কথা বলো, তখন কই? তখন তো আর আমি তোমায় কিছু বলি না। তাহলে আমার বিষয়ে তুমি কেন নাক গলাবে? তোমার চেহারাটা তো আমি দেখতে চাই না। চলে যাও আমার সামনে থেকে। ঠিক আছে, আর কখনো আমার এই চেহারা তোমায় দেখাবো না। পারলে মাফ করে দিও। এই বলে নীল ওখান থেকে চলে আসে আর ওখান থেকে বের হয়ে সোজা গাড়ি নিয়ে ফুল স্পিডে বাসার দিকে চলে যায়। আর এদিকে ওকে কথাগুলো রাগের মাথায় বলে নিজে নিজেই কথাগুলো ভেবে কেঁদে দেয়। আর একটা সময় মাথা ঘুরিয়ে পড়ে যায়। হৃদয় তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটালে নিয়ে যাওয়ার পর রুহিকে ডাক্তার চেক আপ করার পর হৃদয় ডাক্তার যা বললো তা শোনার জন্য হৃদয় মোটেও প্রস্তুত ছিল না। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।
ডাক্তারের কথা শুনে। ডাক্তারের কথা শোনার পৃথিবী যেন থমকে গেছে। ওরা আবার শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলো, ডাক্তার আপনি কি সত্যি বলছেন? এটা সত্যি। আপনি না হলে রিপোর্ট চেক করতে পারেন। হৃদয় ফাইলটা দেখে ওর নাক মুখ পুরো লাল হয়ে গেছে। ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা উঠে চলে যায়। আর এদিকে নীল বাসায় এসে সব ভাঙচুর করা শুরু করে দেয়। ভাঙচুর করতে করতে এক পর্যায়ে ওর হাত কেটে ফেলে। প্রচুর রক্ত ঝরছিল কিন্তু আর থামেনি ভাঙচুর করা থেকে। আর ওকে ওর মা বাবাও থামাতে পারিনি এসব করা থেকে। সবাই খুব ভয় পেয়ে গেছে ওর এই কর্মকাণ্ডে। ও রুমের দরজা আটকে কিছু একটা করলো আর তারপরে রুমের দরজা খুলে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। কোথায় যাচ্ছে কেন যাচ্ছে ও তা কাউকেই বললো না। ও বাসা দিয়ে বের হয়ে ওর এক বন্ধুকে কল করে ওর সাথে দেখা করার জন্য বলল, কিন্তু ওর বন্ধুটা ঢাকার বাইরে থাকে। ও সেখানে যাওয়ার জন্য রেডি হলো আর ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে গেল। আর এদিকে রুহির জ্ঞান ফেরার পর ও নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। উঠতেই ডান্স ডাক্তারকে নিয়ে এলো আর এসে ডাক্তার বলতে লাগলো, তাহলে আপনার জ্ঞান ফিরলো? কিন্তু আমার কি হয়েছিল? আরে আমি তো বলতেই ভুলে গেছি, আপনি মা হতে চলেছেন। কনগ্রেস। কি সত্যি ডাক্তার? আপনি এখন সুস্থ, বাসায় যেতে পারে। আর এই প্রেসক্রিপশনে যা লেখা আছে সেই অনুযায়ী চলেন। আর প্রতি মাসে একবার চেক আপ করে যায়। ধন্যবাদ ডাক্তার। আমাকে এখানে নিয়ে কে এসেছিল? হৃদয় নামের একটা ছেলে, কিন্তু আপনি মা হওয়ার কথা বলার সাথে সাথে উনি কোথায় যেন চলে গেলেন, তা আমি জানি না। ও আচ্ছা ডাক্তার, আমি তাহলে আসি। ওকে। হসপিটাল থেকে বের হয়ে হৃদয়কে রুহি কল করলো কিন্তু ওর ফোন সুইচ অফ। তারপর ওকে আর ফোন না দিয়ে নীলকে কল করতে থাকে, কিন্তু যতবারই ওকে ফোন দিতেছে ততবারই ও বিরক্ত হয়ে যাচ্ছে আর টেনশন বেড়ে যাচ্ছে, কারণ নীল ফোন পিক করছিল না। এইরকম করতে করতে একটা সময় বাসায় চলে আসে আর এসেই সবাইকে সামনে আর সাথে সাথে ওর মা বাবাকে মানে ওর শ্বশুর শাশুড়িকে বলে, মা একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? মা আপনারা দাদা দাদি হতে যাচ্ছেন। কি সত্যি? সবাই খুশি হয়। আর তারপর রুহি এটাও বলা শুরু করে, মা নীল কোথায়? সবাই চুপ করে আছে দেখে আবার বলতে লাগলো, কি হলো মা, নীল কোথায়? তাপল নীলের মা ওকে সব বললো আর কেঁদে দিল। আর তার সাথে রুহিরও মনে পড়লো কেন নীল এমন করলো, শুধুমাত্র ওর জন্য এমনটা হলো। রুহি কেঁদে ফেললো আর সোজা উপরে দৌড়ে চলে গেল। আর গিয়েই দেখতে পেলো যে পুরো রুমের আসবাবপত্র একদম ভেঙে চুরমার করা। আর টেবিলের দিকে তাকাতেও দেখতে পেলো একটা ডায়েরি রাখা আর তার সাথে একটা চিঠিও রাখা। ওই চিঠিটা ডায়েরিটা নিল আর খুলে দেখলো চিঠিটা তাতে লেখা ছিল এই যে, প্রিয় রুহি, প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমি যা এতদিন করেছি তার জন্য। জানো, জীবনে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি পর্যন্ত, শুধুমাত্র অপেক্ষায় ছিলাম কবে তোমার দেখা পাবো। কারণ কি জানো, তোমার মতনই কাউকে সবসময় চাইতাম আর পেয়েও গেলাম, কিন্তু আমার কপাল দেখো, পেয়েও হারিয়ে ফেললাম। যাই হোক, আমার কথা নাই বা বলি, তুমি চেয়েছিলে না যে আমি তোমায় ডিভোর্স দেই? আমার টেবিলের উপরে ড্রয়ারটা খোলো, দেখবে তাতে একটা বক্স আছে। নীলের কথা মতো তাই করলো, কিন্তু একটু অবাকও হলো। দাঁড়ান বলছি। কেন অবাক হলো? ও আবার পড়তে লাগলো। কি অবাক হচ্ছ? জানি অবাক হওয়ারই কথা, কারণ এটা আমি ছাড়া আর কেউই জানে না। আচ্ছা, তোমার হাতে যে ডায়েরিটা আছে ওটা খুলে দেখলেই সব উত্তর পেয়ে যাবে। আর হ্যাঁ, আমি ব্যাপারে সাইন করতে পারিনি, কারণ কি জানো, ভালোবাসি তোমায় অনেক, পারলে আমি মাফ করে দিও। আর হ্যাঁ, তোমায় ছেড়ে এই শহর ছেড়ে বহু দূরে চলে যাচ্ছি, যাতে আমার ছায়াও তোমার আশেপাশে না পড়ে। ভালো থেকো, আর কখনো আমার অধিকারের দাবি করব না। তুমি নিজের মতো করে তোমার দুনিয়া কষ্ট করে সাজিয়ে নিও, আর পারলে আমায় মাফ করে দিও। ভালো থেকো, ভালোবাসা, ইতি, তোমার না হওয়া স্বামী। রুহি চিঠিটা পড়েই বসে পড়ে কাঁদতে কাঁদতে আর বলতে থাকে জোরে চিৎকার করতে করতে, নীল তোমায় ভালোবাসি, কেন চলে গেলে আমায় ছেড়ে? আমি যে তোমায় ছাড়া বাঁচবো না, কেন এমনটা করলে? আমার কথা একবারও ভাবলে না? রাগের মাথায় কি না কি বলেছি তার জন্য তুমি আমায় ছেড়ে চলে যাবে? কেন কেন নীল, তুমি কেন আমায় একা করে চলে গেলে? কেন? কান্না করতে আছে রুহি। ওর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে। এর মধ্যে ওর হাতে থাকে ওর কতগুলো ছবি, ওর কানের দুল, নূপুর আর ওর হারিয়ে যাওয়া ওনাটা পাশে দেখে তাড়াতাড়ি ডায়েরিটা হাতে নিল আর পড়তে লাগলো। আজ সব বন্ধুরা মিলে কক্সবাজার যাচ্ছি। অনেক দিনের প্ল্যান ছিল, কিন্তু যাওয়া হয়নি, কিন্তু আজ যাব। তাই সবাই প্ল্যান করলাম লং জার্নি করতে করতে যাব, বাইক ড্রাইভ করে যাব। তাই যা ভাবলাম সেই মতনই সবাই রওনা হলাম।
আমরা মোট 8 জন, আর আমাদের সবার কাছেই বাইক আছে, কিন্তু আমরা 8টা বাইক না নিয়ে 4টা বাইক নিলাম। আর সবাই রাতের দিক দিয়ে বাইক নিয়ে বের হব ঠিক করলাম। রাত 8টা। দোস্ত কই তুই? আমার সবাই তোর বাড়ির সামনে, আর নীল কই? তোরা তাড়াতাড়ি করে চলে আয়। আমরা দুইজনই একসাথেই আছি, দাঁড়া আমরা আসছি। ওকে। ওই ভাই চল, আমাদের এখন যাওয়া লাগবে, ওরা নিচে অপেক্ষা করছে। চল, আমি রেডি। হয়তো আছেন রিহানকে, তাই না? ওকে বলবো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, না হলে যে জানতে পারবেন না। ওকে চল। নীল আর রিহান এক কালার ড্রেস পরেছে, দুইজনকে পুরাই অসাধারণ লাগতেছে। ওদের দেখেই মেয়েরা প্রেমে পড়ে যাবে, সব শিওর। তাহলে ভাই আমাদের কি হইব যদি সব মাইয়া ওদের লাইকা পাগল হইয়া যায়? চিন্তার বিষয়। ওরা নিচে দুজন এক বাইকে উঠে রওনা হলো। ওদের বন্ধুরা বলে উঠলো, ভাই তোরা সবসময় একরকম ভাবে, মানে তুই যা পরস রেহানও তাই পরে, আর রেহান যা পরে তুইও তাই পরস, কেন ভাই? তোরা বুঝবি না, এখন বেশি কথা না বলে চল। তারপর ওরা সবাই রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। ওরা 10 ঘন্টার মধ্যে ওদের গন্তব্যে পৌঁছে গেল। ওরা নেমে একটা হোটেল বুক করলো থাকার জন্য। ওরা ওখানে 3 দিন থাকবে, তাই 3 দিনের জন্য রুমগুলো বুক করে নিল। তারপর ওরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সি বিচে চলে গেল, আর ওখানে গিয়ে সবাই মজা মাস্তি করা শুরু করে দিল। হঠাৎই নীল সামনে তাকাতেই যেন থমকে গেল কিছুক্ষণের জন্য, আরো সবাই থেকে একটু দূরে গিয়ে দেখতে লাগলো। কি দেখতে লাগলো জানেন? তাহলে শুনুন। ও যা দেখে থমকে গিয়েছিল সে হলো রুহি, ওর প্রথম ও শেষ ভালোবাসা। রুহি ওর মা বাবার সাথে কক্সবাজার আসছে ঘুরতে, আর পরে ওদের সাথেই পানিতে নেমে মজা করছে। আর তখনই নীলের চোখেও পড়লো, কিন্তু রুহি ওকে খেয়াল করেনি যে ওকে কেউ দেখছে। কিন্তু হঠাৎই রুহি ওর মা বাবার সাথে চলে গেল, আর নীল ওর সাথে কথা বলার জন্য যেই সামনে যাবে, কিন্তু ততক্ষণে চলে গিয়েছিল। নীল সামনে এগিয়ে গিয়ে এক জোড়া নুপুর পেল। তারপর ও মুচকে এসে নুপুর জোড়া পকেটে ঢুকিয়ে নিল, আর তারপর ওর বন্ধুদের কাছে চলে গেল। আর আরো কিছুক্ষণ মজা মাস্তি করে ওরা চলে গেল হোটেলে। রুই রাতের বেলা আকাশের নিচে প্লাস পানির কাছাকাছি জায়গায় একা থাকতে খুব ভালো লাগে। তারা দেরি না করে কাউকে না জানে বিচে চলে আসে, আর হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় গিয়ে বসে, যেখানে সচরাচর কোনো মানুষ আসে না। ও বসে বসে আকাশের তারা গুনছিল, আর ওর কাছে সবকিছু খুব দারুণ লাগতেছিল। আর অন্যদিকে নীল কিছু ভালো লাগতেছিল না দেখে ও উঠে হোটেল থেকে নেমে বিচের দিকে যাচ্ছে, কিন্তু কেন জানি একটা জায়গায় ওর পা না যেতে চাইলেও ওর মন ঠিকই যেতে চাইছে, তাই নীল ওদিকে যাওয়া শুরু করলো। আর রুহি কিছুক্ষণ বসে থাকতে ওখানে কিছু খারাপ লোক এসে ওর সাথে যা অধ্যস্তি করার চেষ্টা করলো। ও কোনো রকম ভাবে দৌড়ে পালাতে থাকে ওখান থেকে, আর সেদিকে নীল যাচ্ছে। এর মধ্যে নীলের কাছে যেতে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়, আর একটু সামনে যেতে কেউ এসে ওকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ সাহায্য করুন আমায়। নীল চাঁদের আলোর ফর্সা মুখটা দেখলো, আর দেখলো ও ভয় পেয়েছে খুব, যার কারণে রীতিমতো কাঁপছে। ও রুহিকে বলতে লাগলো, দেখুন ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার কিছু হবে না, আমি আছি তো নাকি? রুহি কিছু বলছে না, শুধু নীলের দিকে একবার তাকালো, আর তাকেই থমকে গেল, কারণ নীলকে এই রাতের বেলা অনেক সুন্দরী লাগছে। আর তার সাথেও মুখে একটা মাস্ক পরেছিল, যার কারণে ওর চেহারাও দেখতে না পেল। ওর 6 প্যাক বডি, রাগান্বিত চোখ, খাড়া খাড়া চুল সব মিলে পুরাই জোশ লাগতেছিল, এবং তার সাথে ভয়ানকও। এর মাঝে লোকগুলোর সামনে এসে পড়ে আর বলতে থাকে, কি রোমিও, জুলিয়েটকে তো অনেকক্ষণ ধরে জড়িয়ে ধরেছিস, এখন এদিকেও একটু দাও, আমরা ওকে একটু জড়িয়ে ধরি। বলে ওরা হাসতে লাগলো। নীল রাগে গা জ্বলা শুরু করলো, আর তার সাথে ওর হাত মুষ্টিবদ্ধ করলো। আর ওদের লিডার ওদের একজনকে বলতে লাগলো, যা মেয়েটিকে নিয়ে আয়। নীল রুহিকে পিছিয়ে সরিয়ে দিয়ে রুহির সামনে দাঁড়ালো, আর ওরা আসতেই এক ঘুষি, সাথে সাথে যেটা এসেছিল ওটা ওখানেই শেষ। এটা দেখে ওরা ভয় পেয়ে গেল, আর সাথেই ওরা নিজেদের পকেট থেকে চাকু বের করে ওর দিকে দৌড়ে এলো, আর নীলও এক একটা ধরে ধরে মারতে লাগলো। কিন্তু ওদের লিডারটা নীলকে একটা চাকুর আঘাত দিয়ে সক্ষম হয়েছিল, যার কারণে ওর প্রচুর রক্ত পড়া শুরু হয়ে গেল। তারপর ওদের মারতে মারতে আধমরা করে ফেললো। তুই তাড়াতাড়ি গিয়ে ওকে থামালো, আর বলতে লাগলো, ছাড়ুন, ওরা মরে যাবে। রুহি আর ওর হাতের দিকে খেয়াল করতেই দেখে ওর হাত প্রচুর রক্ত ঝরছে। ও তাড়াতাড়ি করে ওর হাতে ওড়নাটা বেঁধে দিল। তখন রক্ত পড়া থামলো, আর পড়ে ওরা হালকা পাতলা কথা বলতে বলতে রুহির হোটেলের সামনে চলে এলো। ওকে বিদায় দিয়ে নীল সোজা ওর হোটেল রুমে চলে এলো। ও এসেই পড়লো রিহানের সামনে, শালায় সামনেই বসে আছে। ও জিজ্ঞেস করছে, তুই এত রাতে গিয়েছিলি কই? এই সামনে। কিন্তু তুই না ঘুমিয়েছিলি?
উঠলি কখন? এই একটু আগে, আর তার মধ্যে তুই চলে এলি। এটা বলেই রিহান নীলের হাতের দিকে তাকাতে খেয়াল করলো ওর হাতে ওড়না পেঁচানো আর তাতে রক্ত লাগা, কিন্তু নীলকে খুব স্বাভাবিক লাগতেছে। আর তার উপর ও নীলের কাছে যেতেই দেখতে পেল ওর বুক পকেটে একটা মেয়েদের কানের দুল লাগানো। ও কাছে যে এই নীলের বুকের সাথে লাগানো দুলটা হাতে নিল আর বলতে লাগলো, এই দুলটা আর ওর হাতটা জাকিয়ে ধরে বলল, এসব কি আমাকে তাড়াতাড়ি বল। একটু রেগে গিয়ে বললো, কারণ রিহান নীলের কোনো ক্ষতি দেখলো বা শুনলে ওর মাথা ঠিক থাকে না। ও আবার নীলের চেয়েও মারাত্মক রাগে, যা টোটালি বলার বাহিরে। অতঃপর নীল ওকে সব বলল, প্রথম থেকে যা যা হয়েছিল। রিহান ওর হাতে কানের দুলটা দিয়ে বলতে লাগলো, ওরে শালা, একদিনে এত কিছু করে ফেললি, অথচ আমি জানি না। এই বলেই ওকে মারতে লাগলো। আরে আরে ভাই, সরি। ওকে যা, কাল তোকে দেখা করাবো ওর সাথে। ওকে মার থামি, ওকে যা, ডান। দেখি আমার ভাইটা কার প্রেমে একদিনে এত পরিমাণ হাবুডুবু খাচ্ছে। ওকে ফ্রেশ হয়ে ঘুমাবো। ওকে। নীল ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লো। আর তারপরেই ওরা পরের দিন সকালে উঠে নাস্তা করে দুজন বের হয়ে গেল। আর ওদের সবাইকে বলে গেল যে ওদের সাথে ওরা দুজন রাতে দেখা করবে। তারপর ওরা বেরিয়ে গিয়ে রুহির হোটেলের সামনে গিয়ে থামলো। ওরা গিয়ে রুহির নাম ধরে ম্যানেজারের কাছে জিজ্ঞেস করতে, সে বললো ওরা চলে গেছে। নীলের যেন মাথা কাজ করা বন্ধ করা দিচ্ছে, তবুও জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা তারা ফিরে গেছে কোথায় তা বলতে পারবেন? অবশ্যই, তারা ঢাকায় ফিরে গেছে, কিন্তু কোথায় গেছে আমরা জানি না। ওকে, ধন্যবাদ আপনাকে। এটা বলে ওরা দুইজন ওখান থেকে চলে গেল। আর বের হয়ে নীল রিহানকে বলে, ভাই আমি কালকেই ঢাকা যেতে চাই, তুই ওদের সাথে থাক, আমার যে ওকে লাগবেই। ওকে, তুই আজই যা, আমরা পরের দিন আসছি। ওকে। নীল বাইক না নিয়ে ওখান থেকে চলে গেল আর বলে গেল রিহানকে বাইকটা নিয়ে আসতে। আসার সময় নীল ঢাকাতে ব্যাক করেই রুহিকে সারা ঢাকা খুঁজতে থাকে, কিন্তু পায় না। আর ওর সাথে রিহানও মিলে খুঁজে, কিন্তু কেউই পায় না খুঁজে রুহিকে। আর হঠাৎই রুহিনের থাইল্যান্ডে কিছু কাজের জন্য যাওয়া পড়ে। আর তারপরে রুহির সাথে ওর আবার দেখা হয় ভার্সিটিতে। ও যখন ওকে দেখে তখন ওর খুশিতে চোখে পানি এসে গিয়েছিল। আর তারপরেই তো ওকে যা যা বলে আর সবই ওই ডায়েরিতে লিখে আসছিল। রুহি ডায়েরিটা পড়ে এখন আগের চাইতে একটু না, অনেক বেশি জোরে কেঁদে দিল আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও নীল, মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি আমায় এতটা বেশি ভালোবাসো। ডায়েরিটা নীলের ছবি বুকে জড়িয়ে কাঁদতে থাকে। এর মধ্যেই রুহির ফোনও আননোন একটা নাম্বার দিয়ে কল আসলো। কলটা রিসিভ করে লো আর বলতে লাগলো, কে? আমি আসছি। এই বলে ও সোজা বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে কোনো এক জায়গায় যাওয়া ধরলো। রুহি কিছুক্ষণের মধ্যে ফোনে বলা জায়গায় চলে গেল। আর যাওয়ার পরে কিছু লোক এসে ওকে ভেতরে নিয়ে গেল। রুহি ভিতরে ঢুকতেই দেখতে পেল একটা লোক উল্টা দিক ফিরে দাঁড়িয়ে আছে। ও সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার নীল কোথায়? বলবো, আগে আমাকে তো দেখো। এই বলে লোকটি পিছন ফিরল। রুহি লোকটিকে দেখে চমকে উঠলো আর বলতে লাগলো, তুমি তুমি এখানে? তুমি আমার নীল কিডন্যাপ করেছো? কুল বেবি কুল। কেন করেছি জানতে চাইলে না, শুধু এইটাই বললা কেন করলাম? বলো কেন করেছো? তাহলে শোনো, আমিও তোমায় ভালোবাসি। যেদিন তোমায় বলবো আমি তোমায় ভালোবাসি, কিন্তু ওই দিন নীল তোমায় কিডন্যাপ করে আর আমার বলা হয়ে ওঠে না। জানো, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তারপরও ভেবেছিলাম তুমি হয়তো বা নীলের সাথে থাকবে না, কিন্তু তার মাঝেই তোমার পেটে নীলের এই বাচ্চাটা চলে আসে আর আমার ইচ্ছা পূরণ হয় না। তাই ভাবলাম নীলকেই সরিয়ে নেবো, সাথে তোমার বাচ্চাটাও ফ্রিতে পর পারা যাবে। তা তুই কোনোদিনও পারবি না। আমার নীল তোকে তা কোনোদিনও করতে দিবে না। আরে বেবি কুল কুল, আগে তোমার নীলকে নিজেকে তো বাচ্চা, তারপর না হয় তোমাকে বাঁচাবে। ওই নীলকে নিয়ে আয়। কিছুক্ষণ পর নীলকে রুহির সামনে নিয়ে এলো। রুহি দেখতে পেল নীল পুরোপুরি রক্তাক্ত অবস্থায় আছে আর সাথে অজ্ঞান অবস্থায় চেয়ারে বাঁধা। নীল রুহিকে বলতে লাগলো, যদি আমাকে কালকের মধ্যে বিয়ে করতে রাজি না হয়, তাহলে ওকে আর তোমার পেটের বাচ্চাকে আমি মেরে ফেলবো। এখন বাকিটা তোমার ইচ্ছা, এখন কি করবা তা কালকে আমি জানাবো। রুহি কিছু বললো না, শুধু কেঁদেই যাচ্ছে। ওই ওদের আটকে রেখে দে। নীলের কথাগুলো শুনে ওর লোকেরা তাই করলো। রুহি ভাবতে লাগলো কি করবে, ও কিছুই বুঝতে পারতেছে না। অবশেষে সিদ্ধান্ত নিল যাই হোক তবুও ওর নীলকে আর বেবিকে বাঁচাবে। তাতে যদি ওর হৃদয়কে বিয়ে করা লাগে ও তাও করবে। পরের দিন হৃদয় রুহির কাছে আসলো আর এসেই বলতে লাগলো, তা ম্যাডাম কি সিদ্ধান্ত নিলেন বলুন, আমি একটু শুনি। আমি রাজি,
সত্যি? হুম। ওকে, তাহলে আমি বিয়ের সবকিছু ঠিকঠাক করছি। নীল এই বলে যাওয়া ধরলে রুহি ডাক দেয় ওকে। ও ফিরে তাকায়। আমার কিছু শর্ত আছে। বলো। তুমি নীলকে কিছু করতে পারবে না, আর তার সাথে আমি এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে চাই, প্লিজ। ওকে। আর রুহি বলতে থাকে নীল গিয়ে সবকিছু রেডি করছে, আর এদিকে রুহি কেঁদেই যাচ্ছে। কি আর করবে ও? ওর হাতে তো আর কিছু করার নেই, সব শেষ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর রুহিকে একদম বউয়ের সাজে সাজিয়ে নিয়ে যাওয়া হলো হৃদয়ের পাশে। হৃদয় তো অনেক খুশি, কারণ ওরা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর ওদের সামনে নীলকে এনে রাখা হলো। হৃদয়ের লোকগুলোকে বলল নীলের জ্ঞান ফিরাতে, আর ওর মাথায় বন্দুক ধরতে। ওর কথা মতো তারাও সেই কাজ করলো। নীলের হুঁশ ফিরে পেয়ে ওদের এভাবে সামনে দেখে বুঝতে পারলো কি হতে যাচ্ছে এখানে। আর কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কারণ ও সেই শক্তিটুকু নেই। কিভাবে বলবে? ও যে খুব ক্লান্ত। তখন হৃদয়কে বলল, দেখ নীল, দেখ, তুই আমার রুহিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলি না, তাই আজ আমি তোর থেকে রুহিকে কেড়ে নিব। আর তুই একটু না অনেক বেশি কষ্টটা উপভোগ কর। নীল কিছু বলতে যেও পারলো না। ও শরীর দুর্বল থাকায় আবার অজ্ঞান হয়ে পড়ল। আর এদিকে কাজে ওদের বিয়ে পড়ানো শুরু করালো। এর মাঝে হঠাৎ হৃদয় দেখতে পেল ওদের সামনে কতগুলো বডিগার্ড এসেই ওর লোকগুলোকে মারতে লাগলো। আর ওর লোকগুলো মার খেয়ে ওই জায়গায় আধমরা হয়ে পড়ে রইল। আর রুহি আর হৃদয় সাথে সাথে দাঁড়িয়ে পড়লো। হৃদয় যে দেখলো ওদের মাঝে একটা খুব স্টাইলিশ ছেলে, আর সিক্স প্যাক বডি বিল্ডারও তার সাথে চোখগুলো লাল হয়ে আছে, মনে হয় এখনই সবকিছু শেষ করে দিবে। হৃদয় একটু ভয় পেয়ে গেল ওকে দেখে। হৃদয়কে বলল, ওই তুই কে, আর এখানে কি চাস? ও কোনো কথা বললো না। হৃদয়ের সামনে সেই বন্দুকটা বের করেই ওর মাথার উপর ধরলো। নীলর মাথায় বন্দুকটা ধরা দেখে খুব ভয় পেয়ে গেল। ওর ভয় পাওয়া দেখে ওই লোকটি বলতে লাগলো, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পাস না, তোকে এত সহজে আমি মারবো না, তোকে তিলে তিলে মারবো। হ্যাঁ, আমাকে তুই মারবি? পারলে বন্দুকটা ফেলে আমাকে মারতে আয়, দেখি তোর সাহস কিরকম। ওকে চল, দেখবি আমার সাহস কিরকম। ওই লোকটি একবার নীলের দিকে আর একবার রুহির দিকে তাকালো, তারপর হৃদয়ের দিকে তাকিয়ে একটা নাক বরাবর ঘুষি মারলো। সাথে সাথে নীল ছিটকে পড়লো দেয়ালের সাথে গিয়ে, আর হাত খোলা পেয়ে রুহি নীলের কাছে ছুটে গেল আর ওর বাঁধন খুলতে লাগলো। আর এদিকে হৃদয় মার খেয়ে আবার ওই লোকটির কাছে তেড়ে এলে ওই লোকটি আবার ওকে মারতে থাকে। আর মারতে মারতেও দেখে যে হৃদয় প্রায় মরেই যাবে, কিন্তু মরতেই বলে, আরে থাম থাম, আমাকে মার পরে, কিন্তু ওইটা তো বল কে তুই? শুনবি আমি কে? রিহান আহমেদ, নীল আহমেদের ভাই প্লাস বন্ধু। তুই জানোস নীল আমার কি লাগে? জীবন লাগে, জীবন। আর তুই আমার জীবনটারই কষ্ট দিছস। এর শাস্তি যে কি ভয়াবহ হয় তা তুই এখনই জানতে পারবি। রিহান হৃদয়ের কাছে গিয়ে ওর মাথা বরাবর একটা আঘাত করে আর একটা চাকু দিয়ে ওর দুই হাতের রগ কেটে দেয়। আর তারপর ওকে বেঁধে ফেলে চেয়ারের সাথে আর বলতে থাকে, এখন তুই বুঝবি মৃত্যুর যন্ত্রণা কেমন। আর তারপরে রুহির কাছে যায় আর বলে, ভাবি কুল ডাউন, ওর কিছুই হবে না, আমি ওর কিছু হতেই দিব না। তাড়াতাড়ি চলুন, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। নীলকে রিহান খুব তাড়াতাড়ি করে একটা বড় হাসপাতালে নিয়ে এলো, আরো চিকিৎসা করানো শুরু করালো। আর এদিকে রুহির কান্না দেখেও তাড়াতাড়ি করে নীলের বাসায় আর রুহির বাসায় খবর জানিয়ে দিল, সাথে আরো একজনকে জানিয়ে দিল, আর সে হলো নীলা। অবশ্য এখন জানতে চাইবেন কেন নীলাকে রিহান খবর দিল, আর ওই বা ওকে কেমনে চিনে, পড়তে থাকুন, বুঝতে পারবেন এমনিতেই। কিছুক্ষণের মধ্যেই নীল এবং রুহির পরিবারের সবাই এসে গেল। নীলের মা সেই রিহানকে জিজ্ঞেস করতে লাগলো, রিহান, রিহান বাবা, আমার নীল কোথায়? ওর কিছু হবে না তো? আরে মা, ওর কিছুই হবে না, তুমি শান্ত হও তো। বাবা মাকে নিয়ে ওইদিকে বসো। আর ওই কান্না করতে করতে একটা টাইম অজ্ঞান হয়ে যায়। ওখানে কেবিন দিয়ে ঘুমের ইনজেকশন পুশ করা হয়। আর নীলের জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করছে যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিছুক্ষণ পরই ডাক্তার ওটি থেকে বের হলো, আর সাথে সাথেই রিহান ডাক্তারের কাছে চলে এলো। ডাক্তার, নীলের কি অবস্থা? ওর অবস্থা খুব খারাপ। শরীর থেকে অনেক রক্ত ঝরার কারণে 24 ঘন্টার আগে আমরা কিছু বলতে পারছি না। আর ওনাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। যদি আরেকটু দেরি করে ওনাকে হাসপাতালে নিয়ে আনতেন তাহলে আমরা ওনাকে বাঁচাতে পারতাম না। আমরা আমাদের কাজ করছি, এখন বাকিটা আল্লাহর হাতে। আল্লাহকে ডাকুন যাতে উনি সুস্থ হয়ে ওঠে। এই বলে ডাক্তার চলে গেল। রিহান ওই জায়গায় বসে পড়লো আর আল্লাহকে ডাকতে লাগলো। দীর্ঘ 24 ঘন্টা সবাই অপেক্ষা করার পর অবশেষে নীল কিছুটা সুস্থ হলো, কিন্তু ওর এখনো জ্ঞান ফিরেনি।
রিহান যেন অনেকখানি টেনশন মুক্ত হলো। আর এদিকে রুহির জ্ঞান ফিরেই ও নীলের কাছে যাবার জন্য পাগলামি শুরু করে দিল। নার্সরা ওকে কোনোভাবেই ধরে রাখতে পারছে না। ওর মধ্যেই রিহান নীলাকে নিয়ে রুহির কেবিনে গিয়ে ঢুকলো। আর নীলাকে দেখেই রুহির রাগ উঠে গেল আর বলতে লাগলো, তুই তুই এখানে কেন? কি চাস তুই? তুই যদি আর একবার আমার নীলের দিকে চোখ রাখিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। নীল শুধু আমার, আর কারো নয়। যা তুই এখান থেকে, যা বলছি, যা। রিহান কাছে এসে, আরে ভাবি একটু থামুন, আমাদের তো একটু বলতে দিন। বলো। রিহান গিয়ে রুহির পাশে বসলো আর নীলা রিহানের পাশে এসে দাঁড়িয়ে রইল। রিহান বলতে লাগলো, দেখুন ভাবি, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি, ওকে? এর মধ্যে আপনি একটি কথাও বলবেন না। ওকে। তাহলে শুনুন, নীলা যখন নীলকে প্রপোজ করে তখনকার কাহিনী তো আপনি সবই জানেন। তাহলে এটাও শুনুন, নীলকে সেদিন হোটেলকে কেন নীলার সাথে দেখেছিলেন? আসলে সেদিন ওরা আমার সাথেই কথা বলছিল ভিডিও কলে। আর নীলার আর আমার সম্পর্ক যাতে ঠিক মতো হয়ে যায় তাই ও আমাকে সাহায্য করেছিল। আর আমি নীলাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। কিন্তু নীল আমাকে এই বিষয়ে অনেক সাহায্য করে। আর ওর মনে শুধু আপনি ছিলেন, আছেন, আর আগামীতেও থাকবেন। কেউ আপনার জায়গায় ওর থেকে নিতে পারবে না, বুঝছেন? রুহি রিহানের কথাগুলো শুনে কেঁদে দিয়ে বলতে লাগলো, নীলা, তুমি আমাকে মাফ করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না ম্যাডাম, আমি তাতে কিছু মনে করিনি। রিহান, আমাকে একটু নীলের কাছে নিয়ে যাও। আমি না বুঝে ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ। চলুন, কিন্তু আপনার শরীর তো অনেক দুর্বল, আগে একটু সুস্থ হন। না রিহান, প্লিজ আমাকে নীলের কাছে নিয়ে চলো। ওকে, চলুন। তারপর ওরা নীলের কেবিনের সামনে রুহিকে নিয়ে এলো। আর রুহিকে শুধু ডাক্তার ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছে। রুহি ভিতরে গিয়ে নীলের পাশে গিয়ে বসে বলতে লাগলো, নীল, এই নীল, প্লিজ কথা বলো। আমি আর পারছি না এত কষ্ট নিতে। প্লিজ আমার দিকে তাকাও, দেখো তোমার রুহি কাঁদছে। কথা বলো, প্লিজ কথা বলো। তোমার কিছু হয়ে গেলে যে আমি বাঁচবো না। আমার কথা না ভাবো, আমাদের বাচ্চার কথা ভাবো। ওর কি হবে তুমি ছাড়া? প্লিজ নীল। কাঁদতে কাঁদতে রুহি নীলের বুকে মাথা রাখলো আর কাঁদতে লাগলো। এই কিছুক্ষণের মধ্যে রুহি অনুভব করলো ওর মাথার চুলে কেউ হাত বুলাচ্ছে। রুহি মাথা উঠিয়ে দেখলো নীল ওর দিকে চেয়ে আছে আর মুচকে সে ওর চুলে বিলি কেটে দিচ্ছে আর বলল, কোথাও যাব না আমার মিষ্টি বউটাকে ছেড়ে। নীল, তোমার জ্ঞান ফিরেছে? আমাকে মাফ করে দাও, কোনো কষ্ট দিব না তোমায়। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। আমার আর কখনো ছেড়ে যাবে না। আর কিছু বলতে পারলো না রুহি, কারণ নীল রুহির মুখ হাত দিয়ে চেপে ধরল আর বলতে লাগলো, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো? রুহি ছাড়া যে নীলের কেউ অস্তিত্ব খুঁজে পাবে না। আমিও বড্ড বেশি ভালোবাসি আমার এই পাগলিটাকে। বলে নীল রুহিকে জড়িয়ে ধরলো আর ওর কানের কাছে গিয়ে বলতে লাগলো, আচ্ছা, আমি কি সত্যি বাবা হতে চলেছি? সত্যি? এর মাঝে রিহানা নীলা দরজায় নক করলো আর এসে বলল, কি আপনাদের প্রেম করা হলো? তাহলে কি আমরা আসবো? রুহি হালকা সরে বসলো। বেচারি ভালোই লজ্জা পেয়েছে, মানতে হবে। আয়। আরে আরে, কি করছিস? বসছিস কেন? একদম নড়াচড়া করবি না, তুই এমনিতেই ক্লান্ত। আর আমি এখানে কিভাবে আসলাম তাই তো বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলো তো। তাহলে শোন, আর ভাবি আপনিও শোনেন। তোর মনে আছে যখন তুই ভাবির সাথে ঝগড়া করে গাড়ি নিয়ে বের হয়ে গিয়ে বাসায় ভাঙচুর করে বের হয়ে গাড়ি ড্রাইভ করতে করতে আমায় কল দিয়ে সব বললি? তখন আমি বুঝেছি কিছু একটা হতে চলেছে। আর ওই টাইমেই তোর উপর কারা যেন অ্যাটাক করলো। আর কিছুক্ষণ পরই হঠাৎ তোর চিৎকারের আওয়াজ পেলাম। আর তারপর থেকে তোর ফোন বন্ধ, আর আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। আর তারপর ঘটে যাওয়া সব কাহিনী তাদের বলা হলো। ধন্যবাদ ভাই, তোর জন্যই আজ আমি সহ আমার বউ বাচ্চা ঠিক আছে। আমাকে ধন্যবাদ দিয়ে তুই ছোট করিস না। আমি যা করেছি তা অতি সামান্য তোর সাহায্যের কাছে। তুই যদি আমার জীবন বাঁচিয়ে তোর পরিবারের স্থান না দিতি আর নিজের ভাই না বানাতি, তাহলে আজ এই রিহান আহমেদের কোনো অস্তিত্ব থাকতো না এই পৃথিবীতে। বুঝছি, বাদ দে। রিহান, তুমি কিন্তু একটা জিনিস মিস করে গেলা। কি মিস করলাম আমি? ওই যে নীলের বউ সহ বাচ্চা। ও শিট, এটা তো ভুলেই গেলাম। কিভাবে? আচ্ছা দোস্ত, বুঝলাম না ব্যাপারটা। আর এটা তো আগে বলিসনি যে ভাবি প্রেগনেন্ট। শালা, আমিও একটু আগে জানতে পারলাম একটা। ওকে, আমি তাহলে সবাইকে খুশির খবর জানিয়ে দিচ্ছি।
রিহানা নীলা সবাইকে খুশির খবর জানিয়ে দিল। অবশেষে কয়েকদিন পর নীল সুস্থ হলে ওকে বাসায় নিয়ে যাওয়া হলো। আর এদিকে হৃদয়ের হাতের রক কাটে ও সারা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে একটা সময় ও ছটফট করতে করতে মারা যায়। আর এদিকে রুহির বাবা আর নীলের বাবা সিদ্ধান্ত নেয় কালকেই রুহি আর নীলের বিয়ে দিবে। তারপরের দিন সবকিছু ঠিক করে ওরা ওদের বিয়ের সবকিছু এনগেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট করে ফেলে। অবশেষে নীল আর রুহির বিয়ের কাজ সম্পন্ন হলো। নীল আর রুহি দুজনই খুশি, সাথে ওদের পরিবার। খুব বড় করে ওদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রুহিকে নীলের রুমে নিয়ে গিয়ে রাখা হলো আর নীল ওর বন্ধুদের সাথে সাথে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে নীল দেখে রাত 12টা বেজে গেছে। তার বন্ধুদের কোনো মতে বুঝিয়ে রুমে চলে এলো। রুহি মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। ও পায়ের শব্দ পেয়ে বুঝে গেল নীল আসছে। নীল রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। তারপর রুহির পাশে গিয়ে বসলো। যে ওর ঘুমটা উঠাতে যাবে তখনই রুহি বলে উঠলো, একদম হাত দিবে না, হাত সরাও আর আমার থেকে দূরে গিয়ে দাঁড়াও, দাঁড়াও বলছি। নীল বেচারা হঠাৎ রুহির এমন ব্যবহার দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে। আর রুহির বলার সাথে সাথে দূরে গিয়ে দাঁড়ালো আর ভয়ে ভয়ে বলল, কি হলো, এমন করতেছো কেন? রুহি ঘুমটাটা উঠে বলতে লাগলো, এতক্ষণ কোথায় ছিলে? জানো তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। আসলে বন্ধুদের সাথে ছাদে ছিলাম তো, আড্ডা দিতে দিতে কখন যে 12টা বেজে গেছে খেয়াল করি নাই, সরি। আর এমন হবে না। এটা বলে নীল বসা ধরলো আর রুহি বললে, তোমাকে কি আমি বসতে বলেছি? হ্যাঁ, যে তুমি বসছো, দাঁড়াও, তোমাকে এখন শাস্তি পেতে হবে। বলছি কি, আজকে শাস্তি না দিয়ে বাসরের কাজটা করলে হতো না? না, একদমই না। তোমার শাস্তি পেতে হবে মানে হবে, আর না হলে বিছানায় কোনো স্থান নেই তোমার। কি করবা তা ভেবে দেখো। আচ্ছা বলো, কি শাস্তি পেতে হবে আমায়? তোমার শাস্তি হলো এই যে এখন কান ধরে 100 বার উদ্বাস করবা। না করলে হয় না? না হয় না, করো। ওকে, করছি। নীল উঠবোস করা শুরু করলো আর তার কিছুক্ষণের মধ্যেই রুহি বলে উঠলো, থাক, হাল লাগবো না, এখন থামো। রুহির কথা শোনার পর নীল যেন হাঁপ ছেড়ে বাঁচলো। রুহি নীলকে সোজা হয়ে দাঁড়াতে বলল আর নীলও তাই করলো। রুহি খাট থেকে উঠে এসে নীলকে সালাম করে আবার খাটে গিয়ে বসে পড়লো। আর তারপর রুহি নীলকে ওর কোমটা সরানোর পারমিশন দিল। আর নীল তখন গিয়ে ওর ভালোবাসার মুখটি দেখতে পেল। নীলের এমন অনুভব হতে লাগলো যেন কোনো ডানা কাটা পরি ভুলবশত রুমে প্রবেশ করেছে। ও নিজের থেকে কন্ট্রোল হারাতে চলেছে। রুহির এই রূপ মায়া যেন ওকে রুহির কাছে টানছে। ও যেই রুহিকে কিস করতে যাবে তখনই ওর মুখ রুহি হাত দিয়ে চেপে ধরে আর বলে, এখন আমাকে কোলে করে ছাদে নিয়ে চলো, আজকে সারা রাত তারা গুনবো তুমি আর আমি। ওকে বলেই নীল রুহিকে কোলে তুলে নিল আর সোজা ওকে ছাদে নিয়ে এলো। ছাদের এক কোনায় দোলনা। নীল রুহিকে নিয়ে দোলনায় গিয়ে বসলো। রুহি নীলের হাত ধরে কাঁধে মাথা রেখে বসে রইল আর নানান কথা বলতে লাগলো। আর এক পর্যায়ে রুহি নীলকে জিজ্ঞাসা করলো, আচ্ছা রিহান ভাইয়ের পরিচয়টা আমাকে একটু ভালোভাবে বলো তো, আমি তখন হসপিটালে ভালোভাবে কিছু বুঝতে পারিনি। আচ্ছা শোনো তাহলে। 15 বছর আগে আমি আব্বু আম্মুর সাথে আব্বুর এক বন্ধুর বাড়ি যাই বেড়াতে। আর সেখানে যাওয়ার পর আমার খুব ইচ্ছা করছিল গ্রামের খালের পানিতে গোসল করতে, কিন্তু আমি সাঁতার জানতাম না। কিন্তু ইচ্ছা যখন হয়েছে তখন তা তো পূরণ করতেই হবে। তাই আর কোনো কিছু না ভেবে চলে গেলাম খালের পাশে। 1 ঘন্টা যাবত আস্তে আস্তে করে খালের হালকা পাশে নেমেছি। কি আর করব, ভয় করতেছিল একলা একলা। আর তার উপর আমি আবার সাঁতার জানি না। যেই উঠতে যাব তখনই দেখলাম আব্বু আম্মু আমার দিকেই আসছে। আমি তাদের দেখে তাড়াতাড়ি উঠতে গেলেই পা পিছলে পড়ে যাই। আর খালের পাড়টা মনে হয় 2-3 আঙ্গে মাটি কেটেছিল, যার কারণে খালের পাড়ে ওঠার চেষ্টা করেও আর উঠতে পারছিলাম না। আস্তে আস্তে মাঝখানে চলে যাই। আর তখনই কোথা থেকে একটা ছেলে এসে আমার জীবন বাঁচায়। আর ওই ছেলেটাই হলো রিহান। জানো, ওকে যখন জিজ্ঞেস করি ও ওর জীবনের চিন্তা না করে আমার জীবন কেন বাঁচালো, তখন ও কি বলেছিল জানো? কি বলেছিল? আরে সাহেব, আমার কিচ্ছু হইতো না, আমি মরলেও কাইন্দার কোনো মানুষ নাই, কিন্তু আপনার জীবনটা অনেক দামি। আপনার কিছু হইলে তারা পাগল হইয়া যাইতো। আমি তো দেখছি তাগো অবস্থা। কেন কেন এই কথা বলছো কেন? তোমার মা বাবা কোথায়? সাহেব, আমার মা বাবা নেই। মানে?
তোর মা বাবা কই তাইলে? সাহেব, তারা মারা গেছে। বলে কেঁদে দিল রিহান। নীল দেখলো রুহির চোখে পানি। ওর চোখের পানি মুছে দিয়ে ওকে নিজের কাছে মিশিয়ে আবার বলতে লাগলো, আমরা যখন আব্বু আর আম্মুর কাছে যাই তখন আব্বু বলল, রিহান, তোমার বাবা মা নেই তো কি হয়েছে? আজ থেকে আমরা তোমার বাবা মা। আর নীল তোর ভাই, চল আমাদের সাথে। রিহান খুব খুশি হয়েছে ওই দিন। আর আমিও সাথে একটা ভাই প্লাস বন্ধু পেয়ে গেলাম, বুঝছো? তা ম্যাডাম, তাহলে আমাদের বাসরটা করা যাক, কি বলো? জানি না। তারপর নীল রুহিকে কোলে নিয়ে রুমে চলে এলো আর বাসর ঘরে। তারপর রুহি আর কোনো কথা না বলে দুজনের ঠোঁট এক করে দিল। দুজনেই চলে গেলাম ভালোবাসার গভীর সাগরে।